এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের সাগর অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। তিয়াস ভাই কি করছেন আপনি? প্লিজ ছাড়ুন আমাকে। হুশ, কথা কম। এখন ছাড়বো কেন? বিয়েতে রাজি হওয়ার সময় মনে ছিল না? প্লিজ তিয়াস ভাই ছাড়েন, লাগছে আমার। লাগুক, লাগার জন্যই তো দিয়েছি। তোর কত বড় সাহস, আমাকে বিয়ে করতে চাস? নিজের চেহারা দেখেছিস আয়নায়? তোর স্ট্যাটাস আর আমার স্ট্যাটাসের সাথে যায় কখনো? গ্রামের গাইয়া ভূত আমার ঘাড়ে চাপতে যাস? বিশ্বাস করেন তিয়াস ভাই, আমি ইচ্ছে করে রাজি হইনি। বাবা আমাকে কসম দিয়েছে এই বিয়েতে রাজি না হলে আমাকে বাবার মরমুখ দেখতে হবে। এই চুপ, একদম চুপ। তোরা বাপ তো চায় তোকে আমার ঘাড়ে ওঠাতে। আমাদের সম্পত্তির লোভে বিয়ে করতে চাইছিস, তাই না? লোভী কোথাকার। নিধির হাত আরও শক্ত করে ধরল তিয়াস। প্লিজ তিয়াস ভাই, আমাকে যা বলার বলেন, আমার বাবাকে টানবেন না। আমার খুব লাগছে, ছেড়ে দিন প্লিজ। যা সত্যি তাই বলছি। তোরা বাপ মেয়ে আমাদের সম্পত্তির জন্য প্ল্যান করে তুই আমাকে বিয়ে করতে চাইছিস। আমি কিছু বুঝি না ভাবছিস? তিয়াসের কথাগুলোতে নিধি অনেক কষ্ট পেল। সে তো ইচ্ছে করে তাকে বিয়ে করতে রাজি হয়নি। তিয়াস ভাই তাকে ভুল বুঝছে। কোনো সম্পত্তির লোভ নেই আমাদের। আসলেই তো তার কোনো যোগ্যতাই নেই তিয়াসের বউ হওয়ার। তিয়াস ভাইদের বাড়িতে 15 দিন আগে আসছি। খালাম্মা গ্রাম থেকে আমাকে জোর করে নিয়ে আসছে। আমি যদি জানতাম তিয়াস ভাইয়ের সাথে আমার বিয়ে দেওয়ার জন্য আনবে, তাহলে আমি কখনোই আসতাম না। আসার সময় মিনুকেও আনতে পারিনি। মিনুকে ছেড়ে কখনো থাকিনি। একে তো মিনির জন্য মন খারাপ, তার উপরে তিয়াস ভাইয়ের কথা যেন নিজেকে অসহায় লাগলো। এমন পরিস্থিতিতে কখনো পড়িনি। নিধি ফুপিয়ে কান্না করে উঠল। নিধির চোখে পানি দেখে তিয়াস নিধির হাত আলগা করে দিল। কঠিন গলায় বলল, দেখ, এই ন্যাকা কান্না আমার সামনে করবি না। তুই যদি ভেবে থাকিস তোর কান্না দেখে আমি বরফের মতো গলে যাব, তাহলে তুই ভুল ভাবছিস। তোকে আমি কখনোই বউ হিসেবে মানব না। শুনে রাখ, এখন ডিসিশন তোর। নিজের ইচ্ছায় যদি তোর জীবন নষ্ট করতে চাস তাহলে বিয়ে কর, আর যদি না চাস তাহলে কালকেই এই বিয়ে ভেঙে দে। মনে রাখ, তুই যদি এই বিয়ে করিস তাহলে তোর জন্য আমার জীবনটাও নষ্ট হবে। তিয়াস কথাগুলো বলেই গটগট পায়ে রুম থেকে বের হয়ে গেল। নিধি ওখানেই বসে হাউমাউ করে কাঁদতে লাগলো। সে তো ইচ্ছে করে এই বিয়েতে রাজি হয়নি। বাবা, তুমি কেন আমায় এমন কসম দিলে? তুমি আমায় কসম না দিলে আমি কখনোই এই বিয়েতে রাজি হতাম না। মিনু, মিনু রে, তোকে আমার খুব মনে পড়ছে। মিনু হলো নিধির আদরের বিড়াল। তিয়াস বিড়ালকে সহ্য করতে পারে না। বিড়াল দেখলেই রাগে একেবারে বম হয়ে যায়। তাই মিনুকে আসার সময় নিধিদের প্রতিবেশী রহিম চাচার কাছে রেখে এসেছে। পরদিন সকালবেলা ডাইনিং টেবিলে বসে সকালের নাস্তা করছে তিয়াস, তিয়াসের বাবা জামাল খান, বোন মিলি খান, আর সাথে নিধির বাবা আকরাম হোসেন। তিয়াসের মা রুমা বেগম আর নিধি সবাইকে সার্ভ করে দিচ্ছেন। নিধি মা, তুমিও বসো, আমাদের সাথে খেয়ে নাও। না খালু, আমি পরে খালাম্মার সাথে খেয়ে নিব, আপনারা খান। জামাল খান মুচকি হেসে বললেন, আর দুদিন পরেই তোমার আর তিয়াসের বিয়ে। আমি তো তোমার শ্বশুর হয়ে যাব। এখন থেকে বাবা ডাকা প্র্যাকটিস করো। জামাল খানের কথায় সাই জানিয়ে রুমা বেগম বলে উঠল, হ্যাঁ নিধিমা, তুমি এখন থেকে আর খালু খালাম্মা বলে ডাকবে না। তোমার খালুকে বাবা বলে ডাকবে আর আমাকে মা বলে ডাকবে, কেমন? জামাল খান আর রুমা বেগমের কথায় আকরাম হোসেন বেশ খুশি হলেন। নিধি একবার তিয়াসের দিকে তাকালো। তিয়াস রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, চোখে ইশারা দিয়ে কিছু বলতে বলছে। নিধি বেশ বুঝতে পারল তিয়াসের ইশারা। নিধি বিয়েতে রাজি না এই কথা সবাইকে এখন বলবে। আর যাই হোক, সে তিয়াস ভাইয়ের জীবন নষ্ট হতে দিবে না। মনে মনে সব কথা সাজিয়ে নিল। নিধি সবার উদ্দেশ্যে কিছু বলতে যাবে, তার আগে আকরাম হোসেন বললেন, ভাইজান, আপনাগোর কথায় মনটা বইরা গেল। আমার মা মরা মাইয়াডা এমনি ভালোবাসা যাইয়েন। আমার মাইয়াডারে খুশি দেখলে আমি নিশ্চিন্তে মরতেও পারমু। বাবার এমন খুশি হওয়া দেখে নিধির আর বলা হলো না, চুপ করে দাঁড়িয়ে থাকলো। আকরামের কথায় রুমা বেগম বলল, ভাইজান, আপনি নিশ্চিন্তে থাকেন।
নিধিমা এখানে আমাদের মেয়ে হয়েই থাকবে। একে একে সবার খাওয়া শেষ হলো। আকরাম হোসেন খাওয়া শেষে উঠে গেলেন আর বললেন, ভাইজান আসলাম তো অনেক দিন হলো। নিধি মায়ের বিয়ের পরের দিনই কিন্তু আমি চলে যাব। কি বলো আকরাম, কত বছর পর আসছো, আর কয়দিনই বা হয়েছে আসছো, আর 2 মাসের আগে তোমাকে যেতে দিচ্ছি না। না না ভাইজান, ঈদ পাথরের শহরে আমি আর থাকতে পারুম না। আর তাছাড়া দুদিন পর এটা আমার শালির বাড়ি থাকবো না, মাইয়া শ্বশুর বাড়ি হয়ে যাবে। মাইয়া শ্বশুর বাড়িতে থাকা দৃষ্টিকটু দেয়াবে। জামাল খান আর কথার পিঠে কথা বললেন না। এতদিন যে ছিল এটাই অনেক। আচ্ছা, তুমি যা ভালো মনে করো। তিয়াসের খাওয়া শেষে উঠে যেতে নিল। পেছন থেকে রুমা বেগম ডাক দিলেন। তিয়াস, বাবা শোন। তিয়াস পেছনে ঘুরে মায়ের দিকে তাকায়। কিছু বলবে? হ্যাঁ বলবো। তোর আজকে অফিস যেতে হবে না। নিধিমাকে নিয়ে শপিংয়ে যা। কাল বাদে পরশু বিয়ে, এখনো কিছুই কেনাকাটা হয়নি। মায়ের কথায় তিয়াস বেশ বিরক্ত হলো, রাগও হলো অনেক। তিয়াস বলল, মা আমি পারবো না। অফিসে আজ মিটিং আছে, আমাকে অ্যাটেন্ড করতে হবে মিটিংয়ে। তুমি নিয়ে যাও, নয়তো মিহিকে পাঠাও। রুমা বেগম ছেলের কথা অসন্তুষ্ট হলো, রাগী গলায় বলল, আমি তোমার কাছ থেকে কোনো অজুহাত শুনতে চেয়েছি? তোমাকে আদেশ করেছি। অফিসের কথা আপাতত তোমার ভাবতে হবে না, তোমার বাবা সামলে নেবে। তুমি তোমার বিয়ের প্রিপারেশন নাও। মায়ের এমন কড়া কথায় তিয়াস চুপ করে গেল। সে তার মা বাবাকে প্রচণ্ড ভয় পায়। পাশ থেকে নিধি বলে উঠল, খালাম্মা শপিংয়ে যেতে হবে না, আমি এই বিয়েতে রাজি না। প্লিজ এই বিয়েটা ভেঙে দাও, আমি এই বিয়ে করতে চাই না। নিধির কথায় তিয়াসের চোখ দুটো খুশিতে চকচক করে উঠল। তিয়াস মনে মনে ভাবল, যাক, অবশেষে এই গাইয়া মেয়ে বলেছে বিয়েতে রাজি না, এখন নিশ্চয়ই মা এই বিয়ে ভেঙে দিবে। কিন্তু তিয়াসের ভাবনাকে ভুল প্রমাণ করে রুমা বেগম বলে উঠলেন, এসব কথা বলতে হয় না নিধিমা। আমার কত দিনের স্বপ্ন তোকে এই বাড়ির বউ করে আনবো। তুই জন্ম নেওয়ার আগে থেকে আমাদের দুই বোনের ইচ্ছে তোকে আর তিয়াসকে বিয়ে দেব। তিয়াস যখন জন্ম নেয় তখন তোর মা বলেছিল, আপা তোর এই ছেলেকে কিন্তু আমি আমার মেয়ে জামাই বানাবো। তোর মা বেঁচে থাকলে হয়তো অনেক খুশি হতেন। আর যাই হোক, আমার মরা বোনের ইচ্ছে তো পূরণ করতে হবে। আর এখন তুই বলছিস রাজি না, তিয়াস নিজেও রাজি, তাহলে তোর সমস্যাটা কোথায়? রুমা বেগমের কথায় নিধি খুব কান্না পেল। মায়ের কথা বড্ড মনে পড়ছে। তবুও কান্না গিলে নিয়ে বলতে চাইল, তিয়াস ভাইও বিয়েতে রাজি না, কিন্তু তা আর বলতে পারল না। তার আগেই রুমা বেগম তাড়া দিয়ে বললেন, আমি আর কোনো কথা শুনতে চাই না। এক্ষুনি রেডি হয়ে তিয়াসের সাথে শপিংয়ে যাবে। কথাগুলো বলেই রুমা বেগম চলে গেলেন। তিয়াস নিজেও রাগে গজগজ করতে করতে চলে গেল। কিছু সময় পর নিধি আর তিয়াস বের হয়েছে শপিংয়ে যাওয়ার জন্য। তিয়াস ড্রাইভিং সিটে বসে, নিধি পেছনের সিটে বসতে গেলে তিয়াস নিধিকে ধমক দিয়ে বলে, এই গাইয়া মেয়ে, আমাকে কি তোর ড্রাইভার মনে হয় নাকি? সামনে এসে বস। যত যেখানে উটকো ঝামেলা সব আমার ঘাড়ে এসেই পড়ে। নিধি তিয়াসের কথায় আর কোনো জবাব দিল না। চুপচাপ এসে ফ্রন্ট সিটে বসল। তিয়াস গাড়ি স্টার্ট দিল। প্রায় মিনিট 40 পর একটা বড় শপিং মলের সামনে এসে গাড়ি থামল। কেউ কারো সাথে কথা বলল না। চারিদিকে উঁচু উঁচু বিল্ডিং, মানুষজন গিজগিজ করছে। কিছু কিছু বিল্ডিং মনে হচ্ছে আকাশ ছুঁয়ে গেছে। নিধি হাঁ করে চারিদিকে দেখতে লাগলো। সে তো গ্রামে বড় হয়েছে, কোনোদিন শহর এলাকায় আসেনি। নিধির এমন তাকানোয় তিয়াসের বেশ বিরক্ত হলো। নিধিকে ধমক দিয়ে বলল, এই ছোট লোক, এভাবে হাঁ করে কি দেখছিস? জীবনেও কি শপিং মল দেখিসনি? মানুষের সামনে কি আমার মান সম্মান খাবি নাকি? তিয়াসের কথায় নিধি অনেক কষ্ট পেল, কিন্তু তা প্রকাশ করল না। আস্তে করে বলল, আপনি আমাকে এইভাবে বলছেন কেন? আমি এত উঁচু বিল্ডিং কখনো দেখিনি, তাই দেখছিলাম। চুপ, একদম আমার মুখে মুখে তর্ক করবি না। চল আমার সাথে। কথাগুলো বলেই তিয়াস মলের ভেতরের দিকে হাঁটা ধরল। পেছন পেছন নিধিও গেল। তিয়াসের কথা মতো নিধি মাথা নিচে করে হাঁটছে। মাথা নিচে করে হাঁটার ফলে কতজনের সাথে যে ধাক্কা লেগেছে তার হিসাব নেই। নিধির উপরে তিয়াস এবার চরম বিরক্ত। তিয়াস রাগী গলায় বলল, এই মেয়ে, চোখ কি বাসায় রেখে আসছিস নাকি মানুষের সাথে ধাক্কা খেতে ভালো লাগছে তোর?
নিধি কোনো উত্তর দিল না। তিয়াস আবারও ধমক দিয়ে বলল, একটা থাপ্পড়ে সবগুলো দাঁত ফেলে দিব। বল, মাথা নিচু করে হাঁটছিস কেন? এবারেও নিধি কোনো উত্তর দিল না, চুপ করে দাঁড়িয়ে রইল। তিয়াসের যেন ধৈর্যসীমা পার হয়ে যাচ্ছে। এবার কড়া করে একটা ধমক দিল। তিয়াসের এমন ধমকে নিধি আমতা আমতা করে বলে, আপনি কি করছিস? ঠিকভাবে কথা বল। আপনি তো বলেছেন মাথা নিচু করে হাঁটতে, তাই হাঁটছিলাম। আর একটু আগে তো বললেন আপনার মুখের উপরে যেন কথা না বলি, তাই তো চুপ করেছিলাম। একদমে কথাগুলো বলে নিধি। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে নিধির। এই একটা লোককে প্রচণ্ড ভয় পায় নিধি। তিয়াস নিধির ভয় পাওয়া দেখে কিছু বলল না। আবারও হাঁটা ধরল মলের ভেতরে। প্রায় 2 ঘন্টা পর তাদের শপিং করা শেষ হলো। সব কিছু চয়েস তিয়াসই করেছে। নিধি পুরোটা সময় রোবট হয়েছিল। তার বিয়ের জন্য শপিং করা হলেও তিয়াস একটাবারও নিধির মতামত নেয়নি। দোকানে ভেতর ঢুকে যেইটা সামনে পেয়েছে সেটাই কিনে নিয়েছে। শপিং করতে করতে দুপুর হয়ে যায়। তিয়াস কি মনে করে নিধিকে জিজ্ঞেস করে, দুপুর তো হয়ে গেছে, তোর কি খিদে লেগেছে? 2 দিকে মাথা নাড়িয়ে আস্তে করে বলে, না। বাসায় গিয়ে আবার বলিস না তোকে কিছু কিনে খাওয়াইনি। কিছু খেতে চাইলে বল। নিধি আবারও 2 দিকে মাথা নাড়িয়ে না বলে। তিয়াসও আর কিছু বলে না। দুজনেই বাসার উদ্দেশ্যে রওনা দেয়। রাতের বেলা নিধি তার রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আকাশের দিকে তাকিয়ে কোনো এক তারার মাঝে তার মাকে খুঁজে চলেছে। তখনই মিহি এলো। মিহি আর নিধি একই বয়সী। মিহি নিধিকে পেছন থেকে ডাক দিল, আপু, কি করছো এখানে তুমি? রাতের পর ব্যালকনিতে আসা ভাইয়া পছন্দ করে না। নিধি পেছনে ঘুরে দাঁড়ায়। মিহি দেখে নিধির চোখে জল। নিধির চোখের জল দেখে মিহি হতভম্ব হয়ে যায়। কি হয়েছে ভাবি, কাঁদছো কেন? বলো আমাকে। নিধি এবার জোরে কান্না করে দিল আর বলতে লাগলো, জানো, জন্মের সময় নাকি আমার মা মারা গেছে। কখনো মায়ের আদর পাইনি। মায়ের আদর কেমন হয়, আমার মা মারা যাওয়ায় নানির বাড়ির লোকেরা আমার উপর থেকে মুখ ফিরিয়ে নেয়। তাদের ধারণা আমার জন্য আমার মা নাকি মারা গেছে। আমি অপয়া একটা মেয়ে। দাদা বাড়ির সবাই আদর করত। বাবাকে আরেক বিয়ে করার জন্য জোর করলে বাবা আমার বাহানা দিয়ে রাজি হতো না। বাবার ধারণা সৎ মা আসলে কখনো আমাকে ভালোবাসবে না। আমার কথা চিন্তা করে বাবা আর দ্বিতীয় বিয়ে করেননি। সেজন্য দাদাবাড়ির সবার চোখের কাটা হয়ে গেলাম আমি। তারপর বাবা আমাকে নিয়ে বাড়ি থেকে এক কাপড়ে বের হয়ে আসেন। বাবা মেয়ের ছোট সংসার হলো ওই গ্রামে। দাদাবাড়ির সবাইও আমার আর বাবার থেকে মুখ ফিরিয়ে নিল। বাবা কখনো মায়ের আদরের কমতি রাখেননি। তার সব সুখ বিসর্জন দিয়ে আমাকে সুখে রেখেছে। তার এই একটা আবদার, অনুরোধ আমি ফেলি কিভাবে? তার আবদার একটাই, আমি যেন তিয়াস ভাইকে বিয়ে করি। বাবার এই আবদারে আমি প্রথমে না করলেও বাবার মরা মুখ দেখার ভয়ে রাজি হয়ে যাই। কথাগুলো বলতে বলতে অঝরে কাঁদতে থাকে। মিহি কি বলে সান্ত্বনা দিবে ভেবে পাচ্ছে না। মিহির নিজেও খুব খারাপ লাগছে। মিহি ফোন কল আসে আর বলে, ভাবি তুমি কান্না করো না প্লিজ, আমার কল আসছে, আমি পিক করে আসতেছি। মিহি চলে গেল। নিধি অঝরে কাঁদতে থাকে। কিছু সময় পর রুমে তিয়াস আসে। পেছন থেকে তিয়াস বলে ওঠে, এই মেয়ে, এত রাতে বেলকনিতে কি? কান্না করার জায়গার অভাব পড়ছে নাকি? নিধি তাড়াতাড়ি করে চোখ মুছে তিয়াসের দিকে তাকালো। আমতা আমতা করে বলল, কই কান্না করছি? আর এত রাতে আপনি আমার রুমে কেন? নিধির কথা তিয়াসের একটুও ভালো লাগলো না। নিধির গলা চেপে ধরে রাগে দাঁতে দাঁত চেপে বলে, আমার সামনে একদম নাটক করবি না। তোদের মতো লোভী মেয়েদের আমার চেনা আছে। তুই জানিস আমি এখন অফিস থেকে ফিরবো। ইচ্ছে করে রুমের লাইট অন করে রেখেছিস যেন আমি রুমে আসি। তোর মতলব আমি বুঝি না ভেবেছিস? আচমকা এমন আক্রমণে নিধি অনেকটা ভয় পেয়ে যায়। তিয়াসের হাত নিজের গলা থেকে সরানোর চেষ্টা করে, ছটপট করতে থাকে। তার নিঃশ্বাস আটকে আসে। ব্যথায় চোখ দিয়ে পানি ঝরতে থাকে। নিধির ছটপট করা দেখে তিয়াস ছেড়ে দেয়। আর এক মুহূর্ত তিয়াস ওইখানে দাঁড়ায় না, গটগট পায়ে চলে যায়। নিধি ওইখানে বসে ব্যথায় ফুপিয়ে কান্না করতে থাকে। আল্লাহ, তুমি আমায় কোথায় এনে ফেললে? 2 দিন পর। এই 2 দিনে নিধি তিয়াসের মুখোমুখি হয়নি। আজকে তাদের বিয়ে। বাড়িতে বেশ সাদামাটা আয়োজন চলছে নিধি আর তিয়াসের বিয়ে উপলক্ষে। তিয়াসদের কিছু কাছের আত্মীয় স্বজনও আসছে।
সন্ধ্যার দিকে মিহি নিধিকে সুন্দর করে সাজিয়ে দেয়। তিয়াস বাসায় পরা টি শার্ট আর ট্রাউজার পরে থাকলো। রুমা বেগম আর মিহি হাজার জোর করে তাকে বিয়ের জন্য কেনা শেরওয়ানি পরাতে পারল না। অবশেষে জামাল খান এসে রাগী কণ্ঠে বলল, কি শুরু করেছো তিয়াস? তোমার বিয়ের জন্য এখনো তৈরি হওনি কেন? একটু পরেই বিয়ে পড়ানো শুরু হবে। আমি এই কাপড়ে ঠিক আছি বাবা। কখনো কাউকে দেখেছো টি শার্ট আর ট্রাউজার পরে বিয়ে করতে? চুপচাপ গিয়ে শিরোনি পরে এসো। কিন্তু বাবা, চুপ, আমি তোমার কাছ থেকে একটা কথাও শুনতে চাই না। চুপচাপ গিয়ে শিরোনি পরে এসো, নইলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। তিয়াস চুপচাপ তার বাবার সামনে থেকে নিজের রুমে চলে এলো। এই একমাত্র বাবাকে সে জমের মতো ভয় পায়। এই জন্যই তো বাবার কথায় এই গায়া খ্যাত মেয়েকে বিয়ে করতে হচ্ছে। যদিও নিধি অনেক সুন্দর, তবুও তিয়াস কিছুতেই নিধিকে মানতে পারছে না। নিধি গ্রামের মেয়ে, পড়াশোনা না জানা আনস্মার্ট মেয়ে। তিয়াসের সাথে তার কিছুতেই যায় না। তিয়াসের সব কিছু অসহ্য লাগছে। রাগ বিরক্তি সব তিয়াসকে জেঁকে ধরেছে। মন চাচ্ছে সব কিছু শেষ করে দিই। অনেক দেনামোনা করে তিয়াস বিয়ের জন্য কেনা শেরওয়ানি পরে বাহিরে বের হলো। বিয়ে পড়ানোর সময় নিধিকে তিয়াসের সামনাসামনি বসানো হলো। তিয়াস এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো নিধির দিকে। মুখ থেকে আপনা আপনি বের হলো, মাশাল্লাহ, এ তো দেখি একেবারে পড়ি। পাশেই মিহি দাঁড়ানো ছিল। তিয়াসকে খোঁচা মেরে বলল, ভাইয়া, ভাবিকে খুব সুন্দর লাগছে তাই না? আমরাও জানি সামান্য এইটুকু সাজে ভাবিকে পরীর মতো লাগছে। মিহির কথায় তিয়াস তাড়াতাড়ি করে নিধির থেকে চোখ ফিরিয়ে নেয়। মিহিকে একটা ধমক দিয়ে বলে, একটা থাপ্পড় খাবি বাজে কথা বললে? যা আমার সামনে থেকে। মিহি মনে মনে বেশ খুশি হলো তার ভাইকে রাগাতে। তিয়াসের কথার পিঠে আর কথা বলল না, নইলে দেখা যাবে বাড়ি ভর্তি মানুষের সামনে আমাকে সত্যি সত্যি থাপ্পড় মারবে। নিধি গুটিসুটি মেরে সোফার এক কোণায় বসে আছে। তার বেশ অস্বস্তি হচ্ছে। এত মানুষের সামনে বউ হয়ে বসে আছে, কাচুমাচু করছে। নিধি মনে মনে বলে, মাহিটাও যে কোথায় গেছে, আমার যে খুব অস্বস্তি লাগছে একা এভাবে বসে থাকতে। ভাবনার মাঝেই মিহি এসে নিধির পাশে বসলো। কি গো ভাবি, তোমার বিয়ের ফিলিংস কেমন হচ্ছে বলো তো? আশেপাশে অনেক মানুষ আছে। নিধি আস্তে করে বলল, একটুও ভালো লাগছে না, আমার খুব অস্বস্তি হচ্ছে, ভয় লাগছে। আরে ভয় কিসের? আমার ভাইয়া তো তোমাকে দেখেই টাসকি খেয়েছে। তিয়াসের কথা শুনতেই নিধির ভয়টা আরও বেড়ে গেল। মনে মনে বলল, তোমার ভাই আমাকে দু চোখে দেখতে পারে না, সে আবার আমায় দেখে টাসকি খাবে? নিধির মাথা থেকেই তিয়াসের কথাটা বের হয়ে গেছিল। নিধি মাথা তুলে তাকালো। সামনে তাকাতেই চোখটা স্থির হয়ে গেল। ভয় আর অস্বস্তির জন্য টেরি পায়নি যে তাকে তিয়াসের সামনাসামনি বসানো হয়েছে। তিয়াস মুখ গোমরা করে মাথা নিচু করে বসে আছে। মুখে রাগ বিরক্তি স্পষ্ট, কিন্তু সেটা ঢাকার বৃথা চেষ্টা করে যাচ্ছে। নিধি আর কিছু বলল না। একটু পরেই তাদের তিন কবুল বলে বিয়ে হয়ে গেল। খাওয়া দাওয়া পর্ব শেষ করে সব মেহমানরা চলে গেলেন। নিধির বাবাও যাওয়ার প্রস্তুতি নিলেন। আকরাম হোসেন মেয়ের সামনে এসে বললেন, মা আমি যাচ্ছি, আবার আসবো তোমাকে দেখতে, সবার সাথে মানিয়ে নিও। নিধি কান্না করতে করতে বলল, বাবা, তুমি থেকে যাও না, আমাকে তোমার সাথে করে নিয়ে যাও, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আকরাম হোসেন মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, এমন বলে না মা, আমি কিছুদিন পর পর এসে তোমাকে দেখে যাব, এখন আসি। বাবা, মিনুকে দেখে রেখো। আমার মিনু বোধহয় আমাকে না পেয়ে অনেক কষ্ট পাচ্ছে, রাগও করেছে হয়তো আমার উপরে। আচ্ছা মা, আমি মিনুকে যত্নে রাখবো। নিধির গ্রাম থেকে তাদের কিছু প্রতিবেশীদের দাওয়াত দিয়েছিল। তারা এসেছিল, যারা বিপদে আপদে নিধিদের পাশে ছিল। তাদের সঙ্গে করে আকরাম হোসেন চলে গেলেন। রাত 2টা। বাসর ঘরে নিধি গুটিসুটি মেরে বসে আছে। গত 1 ঘন্টা যাবৎ চুপ করে বসে আছে। বাসর রাত মানেই স্বপ্ন, ভালোবাসা, নতুন জীবনের উত্তেজনা। সব মেয়েদেরই এমন স্বপ্ন আশা থাকে, কিন্তু নিধির মনে কোনো আশা নেই, কোনো স্বপ্ন নেই। তার আছে শুধু ভয়, কি হতে চলেছে তার জীবনে। তিয়াস ভাই যে তাকে কোনোদিনও মেনে নিবে না। দরজা খোলার আওয়াজে নিধির ধ্যান ভাঙে। তিয়াস রুমে এসেছে। তিয়াস রুমে এসে খাটের ওপরে নিধিকে দেখেই মেজাজ বিগড়ে গেল। নিধির সামনে গিয়ে চিৎকার করে বলল, তোর কত বড় সাহস আমার রুমে আসার? এসেছিস তো এসেছিস, আবার সংসেজে বসে আছিস কেন? এমন চিৎকারে নিধি অনেকটা ভয় পেল।
নিজেকে আরও গুটিয়ে নিল, আমতা আমতা করে বলল, আমাকে খালাম্মা পাঠিয়েছে, আমি আসতে চাইনি। শোন, তুই যদি মনে করিস তোকে বউ হিসেবে মেনে নিব, তাহলে তুই ভুল ভাবছিস। তোর মতো গাইয়া, আনস্মার্ট, খ্যাত, অশিক্ষিতকে আমি কখনোই মেনে নিব না। তুই থাক তোর মতো, আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছেন? প্লিজ যাবেন না, দরকার হলে আমি চলে যাচ্ছি। একদম আমার সামনে ন্যাকামি করবি না, তোকে দেখলে আমার গা জ্বলে যাচ্ছে। আমাকে মানতে হবে না বউ, আমাকে আপনার বাড়িতে থাকতে দেন। আমার বাবা জানতে পারলে খুব কষ্ট পাবে। আমার সামনে এত ভালো সাজার চেষ্টা করবি না বলে দিলাম। যা, চুপচাপ গিয়ে নিচে শুয়ে পড়, একদম আমার কাছে আসার চেষ্টা করবি না। নিধি আর কোনো কথা বলল না, চুপচাপ নিচে গিয়ে শুয়ে পড়ল। তিয়াস ওয়াশরুমে গেল, লম্বা শাওয়ার নিয়ে বের হলো। ততক্ষণে নিধি ঘুমিয়ে পড়েছে। তিয়াস বেলকুনিতে চলে গেল, হাতে সিগারেট ধরালো। মনের ভেতরের রাগ সব যেন সিগারেটের ধোঁয়ার সাথে উড়িয়ে দিতে চাইছে। রাগে তার সারা শরীর রিরি করছে। শেষমেশ বাবা মা আমার সাথে একটা অশিক্ষিত মেয়ের বিয়ে দিল, ভাবতেও আমার রাগ হচ্ছে। পরদিন সকালবেলা নিধি ঘুম থেকে উঠে বিছানায় তিয়াসকে দেখতে পেল না। নিধি ভাবল হয়তো বাহিরে হাঁটতে গেছে। নিধি ফ্রেশ হয়ে কিচেনে চলে যায়। কাল রাতেই সব গেস্টরা চলে গেছে, বাসায় আছে তার পরিবারের কয়েকজন। নিধি সকালে নাস্তা তৈরি করলো, ততক্ষণে রুমা বেগম উঠে এসেছে। নিধিকে নাস্তা বানাতে দেখে উত্তেজিত হয়ে বলল, কি করছো নিধি? কাল তোমার বিয়ে হয়েছে আর আজকে তুমি রান্নাঘরে কেন? ছাড়ো এসব, যাও রুমে গিয়ে রেস্ট নাও। না গো খালাম্মা, আমি যাব না, আমার রান্না করতে ভালো লাগে। তাছাড়া আমি তো বাড়িতে সব সময় সকালে উঠে নাস্তা বানাতাম। ওটা তোমার বাবার বাড়ি ছিল, কিন্তু এটা তোমার শ্বশুর বাড়ি। তার উপরে কাল তোমাদের বিয়ে হয়েছে। যাও রুমে যাও। হ্যাঁ সেটাই তো, আমি তো পরের মেয়ে, আমাকে সেটা মনে করিয়ে দিলে আমি শুধুমাত্র এই বাড়ির বউ। আমি এইভাবে বলতে চাইনি মা, তোমার কালকে বিয়ে হয়েছে। আজকে যদি রান্না করো তাহলে মানুষ আমাকে দজ্জাল শাশুড়ি বলবে, বলবে আমি নতুন বৌমাকে দিয়ে কাজ করাই। নিধি অবশেষে তার শাশুড়ির কাছে হার মানল। কিচেন থেকে বেরিয়ে রুমে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। ঘুম থেকে উঠে তো আমি ওনাকে রুমে পাইনি, মনে হয় হাঁটতে গেছে বাহিরে। ও আচ্ছা, ঠিক আছে, তুমি গিয়ে রেস্ট করো। তিয়াস বাড়িতে ফিরলে ওকে কফি বানিয়ে দিও। নিধি আচ্ছা বলে চলে গেল রুমে। রাতে যেগুলো গিফট পেয়েছে ওগুলো গুছিয়ে রাখছিল। নিধির চোখ পড়ে টেবিলের ওপরে একটা লাল রঙের কাগজ। কাগজটার উপরে কলম রাখা। নিধি টেবিলের কাছে গেল, কাগজটায় কি লেখা আছে পড়তে লাগলো। কাগজটায় যা লেখা আছে তা পড়ে নিধি স্তব্ধ হয়ে গেল। তার সারা শরীর কাঁপছে, কথা বলার শক্তি পাচ্ছে না। কথাগুলো যেন গলায় কাটার মতো বিচ্ছে। ঠাই দাঁড়িয়ে রইল ওইখানে। তখন মিহি রুমে আসলো। ভাবি, তোমাকে খেতে ডাকছে, আসো। নিধির কোনো আওয়াজ পেল না। কি হলো ভাবি, ওইদিকে ঘুরে কি করছো? আসো, তোমাকে খেতে ডাকছে তো। এবারও নিধির কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। মিহি এবার নিধির কাছে গেল। পেছন থেকে নিধির ঘাড়ে হাত রাখতেই নিধি জ্ঞান হারিয়ে নিচে পড়ে যায়। এমন ঘটনায় মিহি হতভম্ব হয়ে যায়। চিৎকার করে তার মা বাবাকে ডাকে। রুমা বেগম আর জামাল খান হুড়মুড় করে রুমে ছুটে আসে। নিধির কি হয়েছে জিজ্ঞেস করলে বলে, আমি জানি না মা, আমি ভাবিকে ডাকতে আসলাম, ভাবির কাঁধে হাত রাখতেই জ্ঞান হারালো। নিধির হাতে একটা কাগজ দেখে রুমা বেগম মিহির উদ্দেশ্যে বলল, মিহি, দেখ তো নিধির হাতে কিসের কাগজ, কি লেখা আছে ওই কাগজে। মিহি মায়ের কথা মতো নিধির হাতের কাগজটা হাতে নেয়, যা লেখা আছে তা পড়তে শুরু করে। প্রিয় বাবা মা, তোমাদেরকে আমি অনেক ভালোবাসি। আমার ভালোবাসার যে এই দাম দিবে তা আমি কখনো ভাবিনি। আমি তুবাকে ভালোবাসি আগেই বলেছিলাম, কিন্তু তোমরা আমার কথা শোনোনি। আমার সাথে শেষ পর্যন্ত একটা গাইয়া মেয়ের বিয়ে দিলে। কি আছে ওই মেয়ের? অশিক্ষিত গাইয়া, আনস্মার্ট, খ্যাত। ওই মেয়ের সাথে আমার কোনো দিনও যায় না। আমি চলে যাচ্ছি, অনেক দূরে যাচ্ছি। তোমরা থেকেও তোমাদের আদরের গাইয়া ভূতকে নিয়ে। আমার পক্ষে সম্ভব না ওই অশিক্ষিত মেয়ের সাথে সংসার করা। আমাকে খুঁজে বের করার চেষ্টা করো না, অবশ্য খুঁজলেও পাবে না। ইতি, তোমাদের অবাধ্য ছেলে। চিঠিটা পড়ে সবাই হতভম্ব হয়ে গেল। তাদের ধারণার বাহিরে ছিল যে তিয়াস এমন কাজ করতে পারে। জামাল খান প্রচণ্ড রেগে গেলেন। রাগী গলায় চিৎকার করে বললেন,
তিয়াস, তুমি অনেক বড় ভুল করেছো। তুমি হীরা ছেড়ে কয়লার পিছনে ছুটেছো। তোমার জন্য এই বাড়ির দরজা সারা জীবনের জন্য বন্ধ হয়ে গেল। রুমা বেগম কান্নায় ভেঙে পড়লেন। ছেলেকে হারিয়েছে সে দুঃখে না, একটা মেয়ের জীবন নষ্ট হওয়ার জন্য। তাদের একটা ভুল সিদ্ধান্তে নিধির জীবনটা এভাবে নষ্ট হয়ে গেল। নিধি বেলকনিতে দাঁড়িয়ে আছে, আকাশের দিকে তাকিয়ে আছে। তার মনে হাজারো অভিযোগ, কিন্তু তার অভিযোগ শোনার মতো কেউ নেই। তিয়াস বাড়ি ছেড়ে চলে গেছে আজ 2 দিন হলো। এই দুদিনে নিধির জীবনটা উলট পালট হয়ে গেছে। তার নিজেকে খুব অপরাধী লাগছে। তার জন্যই আজ তিয়াস ভাই বাড়ি ছাড়া হলো। এই বাড়িতে থাকতে তার দম বন্ধ হয়ে আসছে। সে যে এই কদিনে তিয়াসকে ভালোবেসে ফেলেছে। তার যে মনের এক কোণে তিয়াস নামক মানুষটা বাসা বেঁধেছে। নিধির ধ্যান ভাঙে মিহির ডাকে। কি করছো ভাবি? নিধি পেছনে ঘুরে তাকালো না, যেভাবে ছিল সেভাবে থেকে বলল, কিছু না মিহি, কিছু বলবে? তোমার কি মন খারাপ? যার মন নেই তার আবার মন খারাপ হয় কিভাবে মিহি? মিহির বুঝতে বাকি রইল না যে নিধির মন খারাপ। এই 2 দিনে নিধি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, কারো সাথে কথা বলে না, সব সময় কান্না করে। মিহি নিধির সামনে একটা বিড়াল রেখে বলে, দেখো তো তোমার মন ভালো হয় কি না। নিধি তাকালো না, বিরক্ত স্বরে বলল, প্লিজ মিহি, বিরক্ত করো না, ভালো লাগছে না, আমাকে একা থাকতে দাও প্লিজ। আরে একবার তাকাবে তো, তারপর না হয় বলো। নিধি বিরক্তি নিয়ে পেছনে ঘুরে তাকালো। সামনে মিনুকে দেখে খুশিতে চোখ দুটো চকচক করে উঠল। মিনুকে কোলে নিয়ে অসংখ্য চুমু দিতে লাগলো। নিধির খুশি দেখে মিহিও অনেকটা স্বস্তি পেল। যেভাবেই হোক ভাবিকে হাসি খুশি রাখতে হবে। এভাবে নিজেকে ঘরবন্দি রাখলে ভাবি অসুস্থ হয়ে পড়বে। নিধি কিছু সময় পর ভ্রু কুঁচকে বলল, বাবা এসেছে মিহি? না, তাহলে মিনুকে আনলো কে? বাবা গেছিল তোমার কলেজ থেকে টিসি আনতে। আসার সময় তোমাদের বাড়িতে গেছিল। মিনুকে দেখে নিয়ে এসেছে যাতে তোমার মন ভালো হয়। তোমাকে আমার কলেজে ভর্তি করানো হয়েছে। কাল থেকে আমার সাথে কলেজে যাবে। কলেজে গেলে তুমি নিজেকে হাসি খুশি রাখতে পারবে। নিধি মিহির কথাগুলো শুনল। এদেরকে যত দেখছে তত অবাক হচ্ছে। তার জন্যে তাদের ছেলে আজ বাড়ি ছাড়া, আর তারা তাকে সারা জীবনের জন্য তাদের কাছে রাখার প্ল্যান করছে। নিধিকে কিছু ভাবতে দেখে মিহি বলল, কি ভাবছো ভাবি? চলো, রাতের খাবার খাবে। তুমি যাও, আমি আসছি। মিহি আচ্ছা বলে ওখান থেকে চলে গেল। নিধি মিনু কেমন মন ভরে আদর করে। মিনুকে বলে, মিনু, তোর কি আমার কথা খুব মনে পড়েছে? আমার উপরে রাগ করেছিস? সরি, আর তোকে দূরে দূরে রাখবো না। মিনু ও কি বোঝে, ও শুধু মিয়াও মেয়াও করতে থাকে। মিনুকে নিয়ে নিধি রাতের খাবার খেতে গেল। খাবার টেবিলে বসে আছে জামাল খান, মিহি আর রুমা বেগম। কাজের মেয়ে শিলা সব কিছু নিয়ে আসছে। নিধিকে আসতে দেখে জামাল খান বললেন, নিধি মা, মিনুকে পেয়ে খুশি তো? নিধি একটা মুচকি হাসি দিয়ে বলল, জি খালু, আমি খুব খুশি হয়েছি। নিধি এসে রুমা বেগমের পাশে এসে বসল। রুমা বেগম বললেন, নিধিমা, আমাদের তুই মাফ করে দিস। আমাদের জন্য তোর জীবনটা নষ্ট হয়ে গেল। আরে খালাম্মা, কি বলছেন আপনি? আপনাদের জন্য কেন আমার জীবন নষ্ট হতে যাবে? এটা হওয়ার কথা ছিল, তাই হয়েছে। আমার ভাগ্য এটা লেখা ছিল। সত্যি আমাদেরকে ভুল বুঝিসনি তাহলে? তুমি পাগল হয়ে গেছো খালাম্মা, আমি কেন ভুল বুঝতে যাব? উল্টো আমার তো নিজেকেই অপরাধী লাগছে। আমার জন্য তোমার ছেলে বাড়ি ছাড়া হয়েছে। নিধির কথা শুনে জামাল খান বললেন, এটা তোমার ভুল ধারণা মা। তোমার জন্য কেন সে বাড়ি ছাড়া? সে নিজের ইচ্ছেতে বাড়ি ছেড়েছে। এতে তোমার নিজে দোষ দেওয়া একদম ঠিক নয়। হ্যাঁ ঠিকই, আমি তিয়াসকে মানুষের মতো মানুষ বানাতে পারিনি। মা হিসেবে আমি ব্যর্থ। নিধিমা, আজকে থেকে তুই এই বাড়ির মেয়ে। কাল থেকে কলেজে যাবি। তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে। ঠিক কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, মা, আমি অনেক পড়াশোনা করব, তোমাদের মুখ উজ্জ্বল করব। নিধির মুখে মা ডাক শুনে উপস্থিত সবাই অবাক হলেন। রুমা বেগম খুব খুশি হলেন। উঠে এসে নিধিকে জড়িয়ে ধরে বললেন, কি বললি? আরেকবার ডাক তো মা বলে। নিধি এবার কান্না করে দিল। রুমা বেগমের গায়ে যেন আজকে মা মা গন্ধ পাচ্ছে। জন্মের পর হয়তো এই প্রথম কাউকে মা বলে ডাকলো নিধি। রুমা বেগমের বুকে মুখ লুকিয়ে কান্না করতে লাগলো আর বলল, মা, তুমি আমার মা। পাশ থেকে জামাল খান এসে বললেন, আর আমাকে কি বলে ডাকবে নিধিমা? নিধি জামাল খানের দিকে তাকালেন। জামাল খান হাত বাড়িয়ে দিলেন।
নিধি জামাল খানের কাছে গিয়ে হাসতে হাসতে বলল বাবা। পাশ থেকে মিহি এসেও জড়িয়ে ধরল। জামাল খান এক পাশে নিধি আরেক পাশে মিহিকে আগলে নিয়ে বললেন, আজ থেকে আমার 2 মেয়ে, মিহি খান আর নিধি খান। শুরু হলো তাদের নতুন জীবনের সূচনা 6 মাস পর। এই 6 মাসে নিধির অনেক পরিবর্তন হয়েছে। আগের মতো আর আনস্মার্ট মেয়ে নেই, সে এখন স্মার্ট হয়েছে, আগের তুলনায় সুন্দর হয়েছে। কলেজে নিধির প্রায় অনেক ছেলেদের ক্রাশ। নিধি যদিও কাউকে পাত্তা দেয় না, তার মনে তো এখনও সেই তিয়াস ভাইয়ের বসবাস। নিধি আর মিহি কলেজ যাচ্ছে, সামনেই তাদের অনার্সের ফার্স্ট ইয়ারের এক্সাম। আজকে তারা বাসার গাড়ি নেয়নি, দুজনে রিক্সা করে যাচ্ছে। প্রায় 30 মিনিট পর তারা দুজন কলেজে এসে পৌঁছালো। মিহি আর নিধি সেম ইয়ারে, তাই তারা সবসময় একসাথেই থাকে। তাদের আরও 3 জন বন্ধু আছে, নিলয়, সায়র আর অনি। তারা 5 জন খুব ভালো বন্ধু। নিধি আর মিহি কলেজে ঢোকার পর অনিকে দেখতে পেল, জোরে চিৎকার করে অনিকে ডাকলো। এই অনি, ওখানে কি করিস? এদিকে আয়। হ্যাঁ, আসছি দাঁড়া। অনি ছুটে আসলো নিধি আর মিহির কাছে। নিধি অনিকে জিজ্ঞেস করলো, সায়র আর নিলয় কই? ওদের সাথে একটু আগেই কথা বলেছি ফোনে, ওরা আসছে। ওদের তো আরও আগে আসার কথা ছিল, এখনো আসলো না কেন? ওই শয়তান দুটোর কথা বাদ দে তো, চল ক্লাসে যাই। পেছন থেকে নিলয় বলে উঠল, এই মিহি, তুই আমাদের শয়তান বললি কেন? তোর কোন পাকা ধানে মই দিয়েছি? দেখ, শয়তানের নাম নিতে না নিতেই হাজির। মিহির কথায় নিধি আর অনি খিলখিল করে হেসে দিল। সায়র অতটা না চেতলেও নিলয় বেশ চেতে গেল। রাগী গলায় বলল, মিহি আমাদের অপমান করছে আর তোরা দাঁত বের করে হাসতেছিস? তোদের লজ্জা করে না? ওরা কি বলবে? যা সত্যি আমি তো তাই বলেছি। নিলয় মিহির উপরে প্রচুর রেগে গেল। মিহির দিকে এগিয়ে এসে রাগী কণ্ঠে বলল, তোকে তো আমি... নিলয় পুরো কথা শেষ করতে পারল না, তার আগেই অনি নিলয়ের বাহুতে হালকা চাপড় মেরে বলল, আজকে নিধির বার্থডে বলে ছেড়ে দিলাম, তবে শয়তান। মিহি মুখ ভেঙচি কেটে বলল, দেখবনি তুই কেমন শয়তানি করতে পারিস। তারা সবাই মিলে কলেজ ক্যান্টিনে গেল, হালকাভাবে নিধির বার্থডে সেলিব্রেশন করলো। সায়র নিধির কাছে আসলো, নিধির দিকে একটা গিফট বক্স এগিয়ে দিয়ে বলল, এটা আমার তরফ থেকে তোর বার্থডে গিফট। এখন খুলবি না, বাসায় গিয়ে একা একা খুলে দেখিস। কি এমন দিয়েছিস রে যে এখন দেখতে পারবো না? যখন খুলবি তখন তো দেখতেই পারবি। নিধিও আর কথা বাড়ালো না। একে একে অনি, নিলয়, মিহিও গিফট দিল। সবাই নিধিকে গিফট দিল। আজকে তারা কেউ আর ক্লাস করলো না, সবাই যার যার বাসায় চলে গেল। নিধি আর মিহি বাসায় চলে আসলো। বাসায় এসে নিধি পুরো চমকে উঠল। খুশিতে গদগদ হয়ে এসে আকরাম খানকে জড়িয়ে ধরে বলল, বাবা, তুমি কখন এলে? আমাকে আগে বললে না কেন? তাহলে আমি কলেজে যেতাম না। আকরাম হোসেন মেয়েকে জড়িয়ে ধরে আদুরে গলায় বলল, এই তো মা, একটু আগে আইছি। আজকে তোর জন্মদিন না, তোর জন্য আমি গিফট কিনে আনছি। তোমাকে এসব কে করতে বলেছে বাবা? এসব বাদ দাও, আগে বলো কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুই কিরম আছত মা? আমিও ভালো আছি। কিচেন রুম থেকে রুমা বেগম এসে বললেন, ভাইজান, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। তিয়াস বাবা কই? আজকেও কি দেখা হবে না? 6 মাসে কতবার আসলাম, একবারের জন্য দেখা হলো না। তিয়াসের কথাটা শুনতে সবার মুখটা চুপসে গেল। আকরাম হোসেনকে বলেননি তিয়াসের বাড়ি ছাড়ার কথা, অবশ্য নিধি বলতে দেয়নি। মেয়ের বিয়ের জন্য বিয়ের বিরুদ্ধে গিয়ে দিয়েছে। যদি শুনতে পারে বাসর রাতে তিয়াস বাড়ি ছেড়ে চলে গেছে, তাহলে তিনি অনেক ভেঙে পড়বেন। নিধি ব্যাপারটা সামলে নিতে বলল, বাবা, উনি তো দেশে নেই, অফিসের কাজে 2 দিন আগেই আমেরিকা গেছে। জানো, আমার বার্থডের কথা শুনে আমার জন্য বিদেশ থেকে ডায়মন্ডের নেকলেস কিনে পাঠিয়েছে। আকরাম হোসেন মেয়ের কথায় বেশ খুশি হলেন। খুশিতে বললেন, আমি বলেছিলাম না তিয়াস বাবা খুব ভালো ছেলে, তোকে খুব ভালো রাখবে। তুই তো এই বিয়েতে রাজি হচ্ছিলিস না। আকরাম হোসেনের কথায় রুমা বেগম দাঁড়ালেন না, হয়তো চোখের পানি লুকানোর জন্যই সরে গেলেন। মিহি নিজেও চলে গেল। তারও যে তার ভাইয়ের উপরে অনেক রাগ, অভিযোগ। নিধি কোনো মতে চোখের পানি আটকে বলল, হ্যাঁ বাবা, উনি সত্যিই খুব ভালো, আমি সুখে আছি। তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। কথাটা বলেই নিধি চলে গেল। দুপুরের খাওয়া দাওয়া শেষ করার পর আকরাম হোসেন গ্রামের উদ্দেশ্যে চলে গেলেন। সবাই অনেক জোর করেও তাকে রাখতে পারলেন না। বাবার চলে যাওয়াতে নিধির মনটা খারাপ হয়ে গেল। নিধি রুমে গিয়ে শুয়ে পড়ল। কখন যে ঘুমিয়ে পড়েছে টেরই পায়নি। ঘুম থেকে উঠল বিকাল 5টার পর। নিধি ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে বসল।
তখনই জামাল খান বাসার মধ্যে প্রবেশ করল। নিধি জামাল খানকে এই সময়ে দেখে অনেকটা অবাক হলো। এই সময়ে বাবা তো অফিসে থাকে, আজ হঠাৎ বাসায় আসলো যে? নিধি জামাল খানকে দেখে জিজ্ঞেস করলো, বাবা আপনি এই সময়ে বাড়িতে, কোনো সমস্যা? না মা, কোনো সমস্যা না, তুমি গিয়ে রেডি হও, আমরা ঘুরতে বের হব। হঠাৎ করে ঘুরতে যাওয়ার প্ল্যান করলো কে? হঠাৎ করে নয়, এই প্ল্যান অনেকদিন আগে করেছি, তোমাকে সারপ্রাইজ দিব বলে। আজকে তোমার বার্থডে না? নিধি বেশ অবাক হলো। তার বার্থডে মনে রেখেছে, আবার আমার জন্য সারপ্রাইজ রেডি করেছে। নিধি চুপচাপ রেডি হতে গেল। ততক্ষণে মিহি আর রুমা বেগমও রেডি হয়ে নিচে আসলো। কিছু সময় পর নিধিও রেডি হয়ে আসলো। চারজন মিলে বের হলো ঘোরার উদ্দেশ্যে। তারা অনেক জায়গায় ঘোরাঘুরি করলো, মজা করলো, ছবি তুললো। জামাল খান নিধিকে একটা ডায়মন্ডের নেকলেস গিফট করলেন। অনেক ঘোরাঘুরি করে তারা বাসায় আসলেন অনেক রাতে। রাতের খাবার বাহিরে থেকে খেয়ে এসেছেন, এজন্য বাসায় এসে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ল। রাত 2টা বাজে। নিধি বসে বই পড়ছিল। হঠাৎ তার মনে হলো, আরে সায়র, আমাকে যে গিফটটা দিয়েছিল সেটা দেখা হয়নি, যাই এখন গিয়ে দেখি তো। বলেই নিধি টেবিলের ওপর থেকে গিফট বক্স ওঠালো। বক্সের র্যাপিং খুলে এক জোড়া নুপুর আর একটা চিঠি পেল। নিধি ভ্রুকুচকে চিঠিটার দিকে তাকালো, তারপর পড়া শুরু করলো। প্রিয়, তোমাকে আমি যেদিন দেখেছি সেদিনই তোমার মায়ায় পড়ে গেছি। আস্তে আস্তে তোমার বন্ধু হয়েছি। তোমাকে যত দেখেছি তত মুগ্ধ হয়েছি। কখনো বলা সাহস হয়নি যদি তুমি রাজি না হয়ে বন্ধুত্বটা নষ্ট করে দাও। এই ভেবে নিজের আবেগ আর ধরে রাখতে পারলাম না, অবশেষে তোমাকে বলেই দিলাম, ভালোবাসি তোমাকে, খুব ভালোবাসি। চিঠিটা পড়ে নিধি অনেক অবাক হয়। সায়র সবসময় ফ্রি হয়ে কথা বলেছে, আমি তো কখনো বুঝতেই পারিনি ওর মনে এত কিছু চলছে। তাহলে অনেক আগে বারণ করে দিতে পারতাম, আমারই ভুল। ওদেরকে বলা উচিত ছিল আমি বিবাহিত। ভাবনার মাঝে তখনই কলিং বেল বেজে উঠল। আচমকা এমন কলিং বেলের শব্দে নিধি কিছুটা ঘাবড়ে গেল। নিধি ভাবল, এত রাতে আবার কে আসলো? বাসার সবাই তো ঘুমাচ্ছে, আমার কি দরজা খোলা উচিত হবে? নিধি অনেক দোনামোনা করে ভয়ে ভয়ে দরজার কাছে গেল। তখনও এক নাগাড়ে কলিং বেল বাজিয়ে যাচ্ছে। নিধির ভয়ে গলা শুকিয়ে কাঠ, ভয়ে সারা শরীর কাঁপছে। এত রাতে কে আসতে পারে? নিধি ভয়ে ভয়ে আস্তে আস্তে দরজা খুলল। দরজার সামনের মানুষটিকে দেখে নিধি ভয়ে আঁতকে উঠল। কি বিধ্বস্ত দেখাচ্ছে, মাথা থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে, শরীরে একটা প্যান্ট ছাড়া কিছু পরা নেই। সারা গায়ে মারের দাগ, চোখ মুখ অসম্ভব লাল হয়ে আছে, মুখে বড় বড় দাড়ি, চুলগুলো ঘাড় ছুঁয়ে গেছে। নিধির গলা দিয়ে যেন কোনো কথাই বের হচ্ছে না, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সামনে থাকা মানুষটি নিধির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিধি কাঁপা কাঁপা স্বরে বলল, তিয়াস ভাই, আপনি ফিরে এসেছেন? তিয়াস নিধিকে ঠেলে ঘরে ঢুকল। নিধি উত্তেজিত হয়ে গেল। তিয়াসের সামনে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, তিয়াস ভাই, আপনার এই অবস্থা হলো কিভাবে? কে মেরেছে এভাবে? তিয়াস কিছু বলতে পারল না। তার আগেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। নিধি ভয়ে চিৎকার করে উঠল। নিধির চিৎকার শুনে জামাল খান, রুমা বেগম, মিহি সবাই হুড়মুড় করে ড্রয়িং রুমে আসে। উত্তেজিত হয়ে রুমা বেগম জিজ্ঞেস করেন, কি হয়েছে মা, এমন চিৎকার করলে কেন? ভয় পেয়েছ? ড্রয়িং রুমে ড্রিম লাইটে তিয়াসকে তেমন দেখা গেল না। মিহি ছুটে গিয়ে লাইট জ্বালিয়ে দিল। লাইট জ্বালানোর সাথে সাথে রুমা বেগম চিৎকার করে উঠলে মিহি নিজেও অনেকটা ভয় পেল। দীর্ঘ 6 মাস পর তিয়াসকে দেখছে তারা, তাও আবার এই অবস্থায়। মুখের দিকে তাকানো যাচ্ছে না, রক্তে ফ্লোর ভেসে যাচ্ছে। ছেলের এই অবস্থা দেখে জামাল খান কি করবে ভেবে পাচ্ছেন না, দিশেহারা হয়ে গেছেন। নিধি নিজেকে সামলিয়ে উঠে দাঁড়ালো। জামাল খানের কাছে গিয়ে কান্না করতে করতে বলল, বাবা, ও বাবা, ওনাকে তাড়াতাড়ি ধরুন, হাসপাতালে নিয়ে যেতে হবে তো, অনেক রক্ত পড়ছে। জামাল খান পাথর হয়ে গেছেন। ফ্লোরে বসে মিহি আর রুমা বেগম চিৎকার করে কান্না করছেন। নিধি জামাল খানকে হালকা ধাক্কা মেরে বলল, বাবা, শুনতে পারছেন আমার কথা? ওনাকে ধরুন, হসপিটালে নিতে হবে, নইলে মরে যাব তো। নিধির ধাক্কায় জামাল খানের হুঁশ ফিরে তড়িঘড়ি করে তিয়াসকে ধরে গাড়িতে উঠাই, যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে নিয়ে যায়। কিছু সময় পর তিয়াসকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। জামাল খানের কথায় বড় বড় ডক্টরকে কল করে আনা হয়েছে। নিধি, মিহি, রুমা বেগম অঝরে কান্না করছে। কি থেকে কি হয়ে গেল কেউই বুঝতে পারছে না।
ওদের কান্না দেখে জামাল খান নিজেকে শক্ত রাখলেন। সেও যদি ভেঙে পড়ে তাহলে এদের সামলাবে কিভাবে। দীর্ঘ 3 ঘন্টা পর তিয়াসের অপারেশন শেষ হলো। অপারেশন থিয়েটার থেকে ডক্টরকে বের হতে দেখে জামাল খান এগিয়ে গেল, উত্তেজিত হয়ে বলল, ডক্টর, আমার ছেলের কি অবস্থা? ভালো আছে তো? এই মুহূর্তে কিছু বলতে পারছি না মিস্টার খান। ওনার মাথায় বেশ বড়সড় আঘাত পেয়েছেন। ওনার সারা শরীরে মারের দাগ। মনে হচ্ছে অনেকদিন ধরে ওনাকে কেউ অত্যাচার করেছে। 72 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে উনি কোমায় চলে যাবে। কথাগুলো বলে ডক্টর চলে গেল। ডক্টরের কথা শুনে জামাল খান নিজে ভেঙে পড়লেন। তার মাথায় একটা কথা বারবার ঘুরপাক খাচ্ছে, তার ছেলেকে আটকে রেখেছিল কে, আর এত বাজেভাবে কে মারল। 2 দিন পর, এই 2 দিনে নিধি 1 মিনিটের জন্য তিয়াসের থেকে সরেনি। সারাক্ষণ তিয়াসের পাশে বসে থাকে। রুমা বেগম থাকতে চেয়েছিলেন কিন্তু নিধি থাকতে দেয়নি। ছেলের টেনশনে অসুস্থ হয়ে পড়েছেন। হসপিটালে থাকলে আরও অসুস্থ হয়ে পড়বে, তাই নিধি, জামাল খান, মিহি কেউই থাকতে দেয়নি। রুমা বেগম নিয়ম করে প্রতিদিন 3 বার আসে, ছেলেকে দেখে আবার চলে যায়। মিহি প্রায় নিধির সাথে থাকে। জামাল খান প্রতিদিন অফিসে যাওয়ার পথে আর ফেরার পথে তিয়াসকে দেখে যায়। নিধি তিয়াসের মাথার কাছে বসে, তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল আর নীরবে চোখের জল ফেলছিল। নিধি ফুপিয়ে কান্না করে আর বলে, আপনি চোখ খুলুন প্লিজ। আমি আর আপনার সামনে আসবো না। এই গাইয়া মেয়েকে আপনার আর দেখতে হবে না। আমি অনেক দূরে চলে যাব। আপনি শুধু একবার চোখ মেলে তাকান। নিধির চোখের পানি তিয়াসের হাতের উপর পড়ছে। নিধি খেয়াল করলো তিয়াসের হাত নড়ছে, চোখ পিটপিট করছে। নিধি উত্তেজিত হয়ে চিৎকার করে মিহিকে ডাকে। মিহি, মিহি। মিহি বাহিরেই ছিল। নিধির এমন চিৎকার করে হুড়মুড় করে টেবিলে ঢুকে। আরে ভাবি, কি হয়েছে? এভাবে চিৎকার করছো কেন? ভাইয়ার প্রবলেম হবে তো। দেখো, তোমার ভাই হাত নড়ছে, চোখ নড়ছে। নিধির কথায় মিহি অবিশ্বাস্য কণ্ঠে বলল, সত্যি ভাবি? ততক্ষণে তিয়াস চোখ মেলে তাকায়। মিহি ছুটে যায় তিয়াসের কাছে, গিয়ে কান্নামাখা কণ্ঠে বলে, ভাইয়া, ভাইয়া তুমি ঠিক আছো? তুমি ভালো হয়ে যাবে, তোমার কিচ্ছু হতে দিব না। বোনের কথায় তিয়াসের চোখের কার্নিশ বেয়ে 1 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। অক্সিজেন মাস্ক খোলার চেষ্টা করলো, কিছু বলার চেষ্টা করছে। নিধি ছুটে গেল ডক্টরকে ডাকতে। ডক্টর এসে তিয়াসের চেক আপ করলো। ততক্ষণে খবর পেয়ে জামাল খান আর রুমা বেগমও চলে এসেছে। ডক্টর বলল, মিস্টার খান, এটা তো পুরো মিরাকেল ঘটে গেছে। আমাদের ধারণার বাইরে ছিল যে এত তাড়াতাড়ি রোগীর জ্ঞান ফিরবে। ওনার ভালো মতো যত্ন নিলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। সবই নিধিমায়ের যত্নের ফল আর আল্লাহর ইচ্ছা। ডক্টর চলে গেলেন। রুমা বেগম তিয়াসের কাছে গেলেন, তিয়াসের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, বাবা, তোর এই অবস্থা কেমন করে হলো? কে করেছে এসব? তিয়াস কোনো কথা বলল না, চুপ করে বসে রইল। তিয়াস ভয় পেল, ভয়ে কাঁপাকাঁপি করছে। রুমা বেগম আবারও জিজ্ঞেস করল, কি হলো বাবা? বল, যে করেছে তাকে আমরা পুলিশে দেব। তোর বাবা অলরেডি পুলিশকে ইনফর্ম করেছে। পুলিশ তোর জবাবদিহি নিবে। বল না, এসব কি করে হয়েছে? তিয়াস কোনো কথা বলল না। তার চোখ মুখ কেমন জানি করতে লাগলো। চোখ মুখে ভয়ের ছাপ স্পষ্ট। ছেলের এমন অবস্থা দেখে রুমা বেগম ঘাবড়ে গেলেন। ভয়ে তিয়াসের হাত পাও কাঁপতে লাগলো। রুমা বেগম জামাল খানের উদ্দেশ্যে বলল, দেখো না, পিয়াস কেমন জানি করছে, তাড়াতাড়ি ডক্টর ডাকো। জামাল খান ছুটে গেল ডাক্তার ডাকতে। ডক্টর এসে ঘুমের ইঞ্জেকশন দিয়ে তিয়াসকে ঘুম পাড়িয়ে শান্ত করলো আর বলে গেল, রোগীকে মানসিকভাবে কোনো প্রেশার দেবেন না। ওনার সাথে এই 6 মাসে অনেক খারাপ কিছু হয়েছে, যার ফলে অতীত মনে করতে ভয়ে এমন করেছে। রোগী যতদিন না সুস্থ হচ্ছে ততদিন অপেক্ষা করুন। ওনাকে এসব স্ট্রেস থেকে বের হতে সাহায্য করুন, নইলে অনেক বড় বিপদ হতে পারে। ডক্টরের কথা শুনে তারা সবাই অবাক হলো। তিয়াসের সাথে কি এমন হয়েছে? খারাপ কিছু কি করেছে? কে এমন নির্দয়ভাবে মেরেছে? কারো মাথায় ঢুকছে না। তিয়াসের জন্য সবার অনেক কষ্ট হলো। জামাল খান অপরাধী কণ্ঠে বলল, কেন আমি সেদিন আমার ছেলেটার খোঁজ নিলাম না? নিজেকে বড্ড অপরাধী লাগছে। আমার ছেলেটার খবর নিলে আজ এদিন দেখতে হতো না। মিহি তার বাবাকে আশ্বাস দিয়ে বলল, এতে তোমার কোনো দোষ নেই বাবা। ভাইয়া নিজেই তো বারণ করেছিল তাকে খুঁজতে। নিজেকে দোষী বানিও না অন্তত। পাশ থেকে নিধি কাঁদতে কাঁদতে বলে, সব দোষ আমার জন্যই এত কিছু হয়েছে।
আমার জন্যই তিয়াস ভাই বাড়ি ছাড়া হয়েছে, আর এই অবস্থা আমার জন্যই হয়েছে। নিধি ফুপিয়ে কান্না করে ওঠে। রুমা বেগম তাকে সান্ত্বনা দিয়ে বলে, এতে তোমার কোনো দোষ নেই, আমারই দোষ। জোর করে তোমাদের বিয়ে দিয়েছিলাম, যার ফলে আজ তোমার জীবনটা একাকিত্বে কাটছে, আর আমার ছেলেটা আজ মৃত্যুর সঙ্গে লড়াই করছে। 15 দিন পর তিয়াস হসপিটালে আছে। আজ 17 দিন হলো। নিধি নিজের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে তিয়াসকে সুস্থ করার। এক মুহূর্তের জন্য তিয়াসের কাছ থেকে সরেনি। কখন কি করবে, কি খাওয়াবে, কখন ওষুধ দিতে হবে, নিধি সব কিছু একার হাতে করে। রুমা বেগম থাকতে চাইলে তাকে থাকতে দেয় না নিধি। এই কয়দিন তিয়াস একবারের জন্য কারো সাথে কথা বলেনি, সব সময় চুপ করে থাকে। বেশি মানুষ দেখলে চিৎকার করে, রুমের লাইট অফ করলেও ভয়ে চিৎকার করে। কেউ কোনো প্রশ্ন করলে শুধু মাথা নাড়িয়ে সায় দেয়। মন মরা হয়ে থাকে, মাঝে মাঝে নিধির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। নিধি এটা বেশ খেয়াল করে। তিয়াস এখন মোটামুটি ভালোই সুস্থ। ডক্টর আসে তিয়াসকে চেক আপ করতে। মিস্টার খান, আপনার বৌমার হাতে জাদু আছে, মানতে হবে। উনি যেভাবে যত্ন করে সেবা করেছেন, এতে রোগী সুস্থ না হয়ে পারে? হ্যাঁ ডক্টর, আমার বৌমা কোটিতে একটা, তার ছোঁয়া রোগী সুস্থ হতে সক্ষম। তা তিয়াসকে কবে রিলিজ করবেন? উনি এখন মোটামুটি অনেকটাই সুস্থ। তিয়াসকে আজকে রিলিজ করে দেওয়া হবে। রিলিজের কথা শুনে সবাই খুশি হয়ে যায়। হসপিটালের সব ফর্মালিটি পূরণ করে তিয়াসকে নিয়ে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। হসপিটাল থেকে তিয়াসকে নিয়ে বাসায় আসে সবাই। তিয়াস তখনও চুপচাপ, কোনো কথা বলে না। মনে হয় ও একা ওইখানে আছে, ওর আশেপাশে কেউ নেই। তিয়াস বাসায় এসে সোজা তার রুমে চলে যায়। তিয়াস 3-4-এর বেশি মানুষ দেখলে ভয় পাওয়া, অন্ধকারে ভয়ে চিৎকার করা, এত চুপচাপ থাকা, এই বিষয় নিয়ে রুমা বেগম আর জামাল খান বেশ চিন্তিত। তারা এই বিষয় নিয়ে ডক্টরের সাথে কথা বলেছেন। ডক্টর তাদেরকে বলেছেন যে তিয়াসকে অনেক দিন যাবৎ মেন্টাল টর্চার করা হয়েছে। তাকে কেউ এমনভাবে টর্চার করেছে যে ও মানসিকভাবে একটা আতঙ্কে থাকে। ও হয়তো অন্ধকার পরিবেশে ছিল, যার কারণে অন্ধকার দেখলে অতীতের ঘটনা মনে পড়ে আর ভয়ে আটকে ওঠে। ডক্টরের কথা শুনে রুমা বেগম আর জামাল খান অনেকটাই ভেঙে পড়েন। কি করবেন ভেবে পান না। যদিও ডক্টর তাদের আশ্বাস দিয়ে বলেছেন সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। তিয়াসকে সবসময় ব্যস্ত রাখতে হবে, ভালো পরিবেশে রাখতে হবে। বাসায় এসে নিধি ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে তিয়াসের রুমে আসে, দেখে তিয়াস চুপচাপ খাটের উপরে বসে আছে। নিধি কথা বলল না, দরজা থেকেই ফিরে গেল কিচেনের উদ্দেশ্যে। একটু পরেই তিয়াসের দুপুরের ওষুধ দিতে হবে। তাড়াতাড়ি করে স্যুপ বানিয়ে নিয়ে গেল তিয়াসের রুমে। তিয়াস তখন রুমে ছিল না। নিধি তিয়াসকে না দেখে কিছুটা ঘাবড়ে গেল। টেবিলের উপরে স্যুপের বাটিটা রেখে ওয়াশরুমের দিকে গেল। সেখানে গিয়েও পেল না। নিধি এবার ব্যালকনিতে গেল। ব্যালকনিতে গিয়ে যা দেখল, নিধি অবাক হলো। তিয়াস হাঁটু মুড়ে বসে ফুপিয়ে কান্না করছে। নিধি তিয়াসের কাছে গেল। তিয়াসের সামনে হাঁটু মুড়ে বসে বলে, কি হয়েছে? এমন বাচ্চাদের মতো কাঁদছেন কেন? ভয় লাগছে? তিয়াস কোনো কথা বলল না। নিধির দিকে মুখ তুলে তাকালো। নিধি আবারও বলল, আমাকে বলবেন না কি হয়েছে? ভয় লাগছে? চলুন রুমে চলুন, দুপুরের খাওয়ার টাইম হয়েছে তো। তিয়াস আচমকা নিধিকে জড়িয়ে ধরল। আচমকা তিয়াসের এমন জড়িয়ে ধরায় নিধি বেশ অবাক হলো, অনেকটা লজ্জাও পেল। তিয়াসের কান্না করা দেখে নিধি কিছু বলল না, ওভাবেই জড়িয়ে ধরে রাখল। কিছু সময় পর তিয়াস শান্ত হলো, সোজা হয়ে বসল। নিধি তিয়াসের হাত ধরে বলল, আপনি এমন চুপচাপ থাকেন কেন? আগের মতো রাগ দেখাতে পারেন না আমার সাথে? বিশ্বাস করেন, আমি আপনার রাগ দেখে একটুও কাঁদবো না। আপনি আগের মতো হয়ে যান না, আমি চলে যাব অনেক দূরে। আমাকে আর দেখতে হবে না আপনার। তিয়াস আবারও নিধিকে জড়িয়ে ধরল আর বলতে লাগলো, তো তুমি যেও না, তুমি যেও না, তুমি যেও না। তিয়াসের কথা শুনে নিধি চুপ করে বসে রইল। এই 15 দিনে তিয়াস এই প্রথম কথা বলল, তাও নিধিকে যেতে নিষেধ করছে। খুশিতে নিধির চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তিয়াস কেমন পাগলামো করতে থাকে, উত্তেজিত হয়ে বারবার এক কথাই বলছে, তুমি যেও না, তুমি যেও না। নিধির তিয়াসকে শান্ত করার জন্য বলল, আপনি এমন করছেন কেন? আমি কোথাও যাব না আপনাকে ছেড়ে। ভয় পাবেন না, আমি আছি তো।
নিধির কথায় তিয়াস অনেকটা শান্ত হলো। নিধি তিয়াসের হাত ধরে বলল, রুমে চলুন, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, মেডিসিন নিতে হবে তো। তিয়াস বাধ্য ছেলের মতো নিধির কথা মতো রুমে আসলো। নিধি তিয়াসকে স্যুপ খাইয়ে দিল। যত সময় নিধি তিয়াসকে খাইয়ে দিয়েছে পুরোটা সময় তিয়াস নিধির দিকে চেয়েছিল। খাওয়া শেষে মেডিসিন দিয়ে নিধি বাহিরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। তখনই তিয়াস নিধির ওড়না ধরে বাচ্চাদের মতো করে বলে, তুমি যেও না, থেকে যাও না প্লিজ। আমি যাচ্ছি না, এগুলো রেখে আবার আসছি। না, তুমি চলে যাবে, আমি তোমাকে যেতে দিব না। নিধি তিয়াসের কথা মতো থেকে গেল। একটু পরে তিয়াস ঘুমিয়ে গেল। নিধি আস্তে করে উঠে আসতে গেলে ওড়নায় টান লাগলো। পেছন ঘুরে দেখল তিয়াস ঘুমের মাঝেও নিধির ওড়না ধরে রেখেছে। নিধি একটা মুচকি হাসি দিয়ে তিয়াসের হাত থেকে তার ওড়নাটা ছাড়িয়ে নিল। কেটে গেল আরও কিছুদিন। এই কয়দিনে তিয়াস পুরোপুরি সুস্থ। আগে কথা না বললেও এখন কথা বলে, টুকটাক সবার সাথেই কথা বলে। নিধি আর তিয়াসের সম্পর্ক বেশ উন্নতি হয়েছে। তিয়াস চোখে হারায় নিধিকে। মানুষ দেখে ভয় পাওয়া, অন্ধকারে ভয় পাওয়া কিছুটা কমেছে। রাত 11টা। তিয়াস ড্রয়িং রুমে বসে মিনুর সাথে খেলা করছে। যে ছেলেটা বিড়াল দুচোখে সহ্য করতে পারত না, সে এখন বিড়ালের সাথে খেলা করে। তিয়াসের এই পরিবর্তনে সবাই বেশ অবাক। অফিস থেকে জামাল খান বাসায় ফিরলেন। তিয়াসকে ড্রয়িং রুমে দেখে জামাল খান তিয়াসের পাশে এসে বসলেন। জামাল খান তিয়াসের উদ্দেশ্যে বললেন, কেমন আছে বাবা, শরীর ভালো? তিয়াস ছোট করে বলল, হুম। তিয়াস, তুমি এখন পুরো সুস্থ, যদিও মানসিকভাবে অসুস্থ আমি জানি, তবুও তোমাকে কি আমি কিছু জিজ্ঞাসা করতে পারি? করেন। ওই রাতে কি হয়েছিল? এই 6 মাস কোথায় ছিলে? আর কে তোমাকে এইভাবে মেরেছে? আমাকে বলো বাবা, তাদের আমি কঠিন শাস্তি দেব। জামাল খানের আওয়াজ পেয়ে ড্রয়িং রুমে সবাই উপস্থিত হলো। সবাই প্রশ্নবোধক চাহনি নিয়ে তাকিয়ে আছে তিয়াসের দিকে। তিয়াস একবার সবার দিকে তাকালো। নিধিকে ইশারা করে বলল তার পাশে এসে বসতে। নিধি চুপচাপ তিয়াসের পাশে এসে বসল। নিধি তিয়াসের হাত ধরে বলল, ভয় নেই, আমি আছি তো। যা যা হয়েছে সব খুলে বলুন, তাদেরকে খুঁজে বের করে কঠিন শাস্তি দিব। ভয় পাবেন না, বলেন। তিয়াস কিছু সময় চুপ থেকে বলতে শুরু করলো। ফ্ল্যাশব্যাক। বাবা, আমি আমাদের অফিসের একটা মেয়েকে ভালোবাসতাম, নাম তুবা। তুমি চিনবে, তোমাকে বলেছিলাম কিন্তু আমার কথা শোনোনি। নিধির সাথে আমাকে বিয়ে দিয়ে দাও। আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না নিধিকে। তুবাকে অনেক ভালোবাসতাম। যেই দিন বিয়ে হয় সেই দিন রাতে তুবা আমাকে কল করে। হ্যালো তিয়াস, আমার বিয়ে হয়ে গেছে তুবা, আমি পারিনি আটকাতে। তুমি কি পাগল হয়েছো তিয়াস? কি সব বলছো? আমি মজা করার মুডে নাই। আমি মজা করছি না তুবা, সত্যি আমার বিয়ে হয়ে গেছে গ্রামের এক গাইয়া মেয়ের সাথে। তিয়াসের কথাগুলো তুবার সহ্য হলো না। কষ্টে কান্না চিৎকার করতে করতে বলল, না, এটা হতে পারে না। তুমি শুধু আমার তিয়াস, আর কারো নও। তুমি এখনই আমাকে নিয়ে পালাবে, নইলে নইলে আমি সুসাইড করব। তুবার মুখে সুইসাইডের কথা শুনে আমি ভয় পেয়ে গেছিলাম। তুবাকে শান্ত করে বললাম, আরে তুমি পাগলামো করো না তুবা, আমার বিয়ে হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। তুবা আরও উত্তেজিত হয়ে চিৎকার করে বলল, আমি কিছু শুনতে চাই না। তুমি এখন আমাকে নিয়ে না পারলে আমি সুসাইড করব, আর সুসাইড নোটে তোমার নাম দিব। তুবার কথা শুনে আমি ভয় পেয়ে যাই। তুবাকে ওই দিন অনেক বোঝাই, কিন্তু কোনো লাভ হয় না। কোনো উপায় না পেয়ে ওই রাতেই তুবাকে নিয়ে আমি পালিয়ে যাই। আমাদের এলাকা পার হওয়ার পর রাস্তায় কিছু লোক আমাদের গাড়ি আটকে দাঁড়ায়। আমি গাড়ি থেকে নেমে তাদেরকে জিজ্ঞেস করি, কি হয়েছে ভাই, আমাদের গাড়ি আটকিয়েছেন কেন? লোকগুলো বিশ্রীভাবে হাসতে থাকে। তাদের মধ্যে একজন বলে, কি সোনামোনারা, এত রাতে একা একটা মেয়েকে নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? যেখানেই যাই তা আপনাদের কি, আমাদের রাস্তা ছাড়ুন। তাদের মধ্যে আরেকটা লোক বলল, এই তোরা এদেরকে ছেড়ে দে, বেচারা বউ নিয়ে রাতে বের হয়েছে। ধন্যবাদ ভাই, প্লিজ আমাদের যেতে দিন। সেই লোকটা আবার বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, তোমাকে যেতে দিব, কিন্তু পাখিটাকে রেখে তারপর ছেড়ে দিব। বলেই তারা আমাকে মারতে থাকে। তারা একসঙ্গে অনেকজন থাকায় আমি তাদের সাথে পেরে উঠি না। ওনা আমাকে মেরে তুবাকে তাদের সঙ্গে নিয়ে যায়। আমাকে বেশি মারিনি, সজ্ঞানে ছিলাম। তাদের পিছু করে আমিও যাই।
ওরা তুবাকে নিয়ে জঙ্গলের মধ্যে চলে যায়। আমি ফলো করতে করতে আমিও জঙ্গলের মধ্যে চলে যাই। ওরা একটা ভাঙা পরিত্যক্ত বিল্ডিংয়ে তুবাকে নিয়ে চলে যায়। ওটা ওদের আস্তানা। আমিও গাড়ি থেকে নেমে ওদের পিছু করতে থাকি। চারিদিকে বিশ্রী দুর্গন্ধ গন্ধে আমার বমি চলে আসছিল। আমি চুপি চুপি ওদের পেছনে যেতে থাকি। হঠাৎ আমি সবাইকে হারিয়ে ফেলি। একেবারে চোখের পলকে আমি হারিয়ে ফেলি। আমি পুরো বিল্ডিংয়ে তুবাকে খুঁজতে থাকি, কিন্তু আমি যত হাঁটি ঘুরে ফিরে এক জায়গায় চলে আসি। তারপর কে জানি পেছন থেকে আমার মাথায় বাড়ি মারে, আর আমি জ্ঞান হারিয়ে ফেলি। এইটুকু বলেই তিয়াস থামল। রুমে এসি চলার সত্ত্বেও তিয়াসের কপাল বেয়ে ঘাম ঝরছে। ঘেমে নে একাকার হয়ে গেছে। ভয়ে হাত পা কাঁপছে, গলা শুকিয়ে কাঠ। সবাই এতক্ষণ মন দিয়ে তিয়াসের কথাগুলো শুনছিল। তিয়াসকে ভয় পেতে দেখে নিধি বলল, আপনি ভয় পাবেন না, দেখেন আমরা সবাই আছি, ভয় নেই আপনার। নিধির কথায় তিয়াস একটু স্বস্তি পেল। কাপা কাপা গলায় বলল, আমি পানি খাবো। পানি খাওয়ার কথা শুনে নিধি উঠতে গেল। তিয়াস নিধিকে আটকে বলল, তুমি যেও না, আমার কেমন জানি লাগছে, তুমি যেও না। পাশ থেকে মিহি বলল, ভাবি তুমি ভাইয়ের কাছে বসো, আমি পানি আনছি। বলেই মিহি পানি আনতে গেল। মিহি পানি এনে তিয়াসকে দিল। ঢকঢক করে এক নিঃশ্বাসে পানি খেল। জামাল খান বলল, নিধি তুমি তিয়াসকে নিয়ে রুমে যাও, বাকিটুকু আরেকদিন শুনবে। নিধি শ্বশুরের কথা মতো তিয়াসকে নিয়ে যেতে চাইল, কিন্তু তিয়াস নিধিকে বাধা দিয়ে বলল, আমি সব বলতে চাই, আমি রুমে যাব না। রুমা বেগম বাধা দিতে গেলে জামাল খান ইশারায় মানা করে দিলেন। যে করেই হোক তিয়াসের ভয়টা ভাঙাতে হবে। জামাল খানের ইশারা পেয়ে রুমা বেগম চুপ করে রইলেন। তিয়াস আবার বলা শুরু করল, আমার যখন জ্ঞান ফিরল তখন আমি দেখলাম আমাকে অন্ধকারে একটা ঘরের মধ্যে আটকে রেখেছে। আমি তুবা তুবা বলে চিৎকার করতে লাগলাম, কেউ এলো না। আমি অন্ধকারের মধ্যে পড়ে থাকলাম। অনেক চেষ্টা করলাম নিজেকে ছাড়ানোর, হাতের বাঁধন খোলার, কিন্তু পারলাম না। জানো বাবা, ও আমার সামনে 2 দিন পর এসেছিল। ও আমাকে 2 দিনের মধ্যে দানা পানি খেতে দেয়নি। বাঁচার আশা ছেড়ে দিয়েছিলাম, একটু পানির জন্য ছটফট করেছিলাম, কিন্তু ও আসেনি, আমাকে কেউ পানি দেয়নি। তিয়াসের কথায় রুমা বেগম ফুপিয়ে কান্না করে দিলেন। মিহি আর নিধি নীরবে চোখের পানি ফেলছে। জামাল খান স্তব্ধ হয়ে বসে রইলেন। তার একমাত্র ছেলেটা এত কষ্ট করেছে, আর সে কিনা একটাবার খোঁজও নেয়নি। তিয়াস নিজেও ফুপিয়ে উঠলে নিধি সান্ত্বনা দিয়ে বলল, এখন তো সব ঠিক হয়ে গেছে, আপনি আর ভয় পাবেন না, আমরা সবাই আছি তো। আচ্ছা, ওটা কে, ওই খারাপ লোকগুলো? তিয়াস কিছুক্ষণ চুপ থেকে বলল, তুবা, এই সব কিছু তুবার প্ল্যান ছিল। তিয়াসের কথাটাই সবাই বেশ হতভম্ব হলো। যে মেয়ে তিয়াসকে ভালোবাসে সে এমন কেন করতে পারে? নিধি কৌতূহল নিয়ে আবারও জিজ্ঞেস করল, আচ্ছা, এরপর কি হয়েছে সবটা খুলে বলুন। তুবার না আপনাকে ভালোবাসে? তাহলে তুবা কেন এমন করবে? তিয়াস আবারও কিছুক্ষণ থেমে বলল, 2 দিন পর আমি পানি তৃষ্ণায় ছটফট করতে থাকি। জ্ঞান হারাবো এমন সময় কেউ একজন আমার মুখের উপরে পানি ঢেলে দিল। আমি ধরফড়িয়ে উঠি, চোখ মেলে তাকাতেই তুবাকে দেখি। তুবাকে দেখে আমার মুখে হাসি ফুটে ওঠে। আমি খুশিতে চিলিক দিয়ে বললাম, তুবা, তুবা, তুমি ঠিক আছো? ওই লোকগুলো তোমার কোনো ক্ষতি করেনি তো? তিয়াসের কথায় তুবা অট্ট হাসিতে মেতে উঠল। তুবার এমন বিকট হাসি দেখে আমি আশ্চর্য হলাম। তুবা, তুমি এমন হাসছো কেন? আমার দড়ি খুলে দাও, ওই বাজে লোকগুলো চলে আসবে, আমাদের পালাতে হবে তো। তুবা হাসি থামিয়ে কর্কশ গলায় বলল, এই চুপ, একদম চুপ। কোথায় পালাবি তুই? তোকে পালাতে দেওয়ার জন্য কি আমি এত প্ল্যান সাজিয়েছি? তুবার কথায় যেন আমি আকাশ থেকে পড়লাম। কি বলছে কিছুই আমার মাথায় ঢুকছে না। আমি তুবাকে জিজ্ঞেস করলাম, তুবা, তুমি এসব কি বলছো? কিসের প্ল্যান? কিসের প্ল্যান বুঝতে পারছো না? তোমার সম্পত্তির প্ল্যান। সম্পত্তির মানে কি বলছো এসব? শোন, এসব প্রেম ভালোবাসা কিছুই না। তোর সাথে এতদিন আমি নাটক করে এসেছি। ভেবেছিলাম তোকে বিয়ে করে তোর বাড়িতে গিয়ে সব কয়েকটারে মেরে আমি আর আমার স্বামী রাজত্ব করব। কিন্তু তুই আগে থেকে বিয়ে করে বসে আছিস, তাই তো এত প্ল্যান। আমি তোমার কথাগুলো বিশ্বাস করতে পারছিলাম না। 3 বছর একটা মানুষ কিভাবে এত নিখুঁত
অভিনয় করতে পারে আমার কাছে সব কিছু মজা লাগছিল। আমি ওকে খুব ভালোবাসতাম। ওর এসব কথা আমার কাছে বিশ্বাসের অযোগ্য ছিল, কিন্তু এরপর যা বলল আর আমার সাথে যা যা করলো, বিশ্বাস না করে আর পারিনি। বিশ্বাস হচ্ছে না তো তিয়াস? আমি দুদিকে মাথা নাড়িয়ে না বোঝালাম। তখন ওই অন্ধকার রুমে আলোকিত করে কেউ একজন দরজা খুলল। দুদিন পর আমার চোখে আলোর রশ্মি পড়ার সাথে সাথে আমি চোখ খিচে বন্ধ করে ফেলি। লোকটি অন্ধকার ঘরটার মধ্যে ঢুকে আবারও দরজা বন্ধ করে দিল। আমি লোকটার দিকে তাকালাম। অন্ধকারে আবছা আলোয় লোকটাকে দেখলাম, কিন্তু চিনতে পারলাম না। তুবা লোকটাকে জড়িয়ে ধরে বলল, হাই ডার্লিং, তোমার আসতে এত দেরি হলো কেন? আমাদের শিকার এখন আমাদের হাতের মুঠোয়। এই তো আমি ডার্লিং, তা তো দেখতেই পাচ্ছি। লোকটা আমার সামনে এসে বিশ্রী হাসি দিয়ে বলল, কি মিস্টার তিয়াস খান, শেখাকিয়ে কেমন ফিল হচ্ছে? আমি অবাক হয়ে ওদের কথাগুলো শুনতে লাগলাম। লোকটা আবারও বলতে শুরু, শোন, ভালোই ভালোই সব সম্পত্তি আমার নামে লিখে দে, সেগুলা বিক্রি করে আমরা চলে যাব। তুইও তোর এই গাইয়া বউ নিয়ে কোনো এক গ্রামে সুখে সংসার করিস। এখন বল কি করবি? আমি তাদেরকে বললাম, দেখেন, আপনি কে আমি জানি না। আপনি মনে হয় আমার ব্যাপারে সব জানেন, তাহলে এটাও আপনার জানার কথা। আমার সব সম্পত্তি আমার বাবার নামে, আমার নামে কিছুই নেই। তাই আমাকে ধরে রাখা ফালতু ছাড়া কিছুই না। আমার কথা শুনে তারা দুজন অবাক হলো। এমনটা বোধহয় তারা আশা করেনি। লোকটা তুবার উপরে রাগ দেখিয়ে বলল, কি মাল পটিয়েছিস, শালা তো সব থাকতেও ফকির। আমি কি জানতাম নাকি শালা বাপের একমাত্র ছেলে? তাই ভেবেছিলাম সব সম্পত্তি হয়তো ওর নামে। বড় দানটা মিস হয়ে গেল। ধ্যাত, এটাকে আর বাঁচিয়ে রাখা যাবে না, ছেড়ে দিলে আমরা ফেসে যাব। মিস হয়নি পাগলা, কিছু তো হাতছাড়া করতেই হবে। তুবা আমার দিকে এগিয়ে এসে বলে, ব্যাংক কার্ডে কত টাকা আছে? আমি ভয়ে বলে দিলাম, 50 লাখের মতো আছে। তুবা তাচ্ছিল্য করে বলল, যার ব্যাংক অ্যাকাউন্টে 50 লাখ টাকা থাকতে পারে তার নামে কোনো সম্পত্তি নেই? বোকা পেয়েছিস আমাদের কে? লোকটা ভ্রু কুঁচকে তুবার দিকে তাকিয়ে ইশারা করলো। তুবাও সেই ইশারায় সায় দিয়ে বলল, এটাকে এখন মারতে হবে না, খোঁজ খবর নেই আগে, তারপরে কি করা যায় দেখা যাবে। তারপর ওরা চলে গেল। আমাকে রেখে গেল অন্ধকার রুমে ফেলে। আমি ওদের কাছে বারবার আকুতি করি আমাকে ছেড়ে দিতে, কিন্তু দেয়নি। ওরা আমাকে ওই রুমে আটকে রেখে আমার ব্যাংকের সব টাকা তুলে আমেরিকা চলে যায়। ওদের চেলাপেলাকে বলে পাহারা দিতে। জানো, আমাকে ওরা 2 বেলা খেতে দিত, কোনো দিন দিতই না। ওই অন্ধকার রুমে বন্দি হয়ে থাকি। মাঝে মাঝে কিছু লোক এসে আমার কাছে জিজ্ঞাসাবাদ করে। আমি কিছু বলতে না চাইলে আমাকে মারধর করে। 17 দিন আগে চুপি চুপি একটা লোক আসে আমার কাছে। লোকটা ওদের মধ্যে একজন। লোকটা এসে আমাকে বলে, তোকে আমি পাতালে সাহায্য করব যদি তুই আমার একটা কথা রাখিস। আমি লোকটার দিকে অবাক হয়ে তাকালাম। আমার অবাক হওয়া দেখে লোকটা বলল, অবাক হওয়ার কিছুই নেই, আমি সত্যি তোকে পাতালে সাহায্য করব, তুই শুধু আমার একটা কাজ করে দিবি। বল, করে দিবি? আমি পালানোর কথা শুনে উত্তেজিত হয়ে যাই। তাকে বলি, তুমি যা করতে বলবে আমি করব, তবুও আমাকে প্লিজ এখান থেকে যেতে দাও। লোকটার কথা বাড়ালো না, আমাকে নিয়ে চুপি চুপি ওই জঙ্গল থেকে বেরিয়ে এলো। সবাইকে ঘুমের ওষুধ দেওয়ার কারণে কেউ টের পেল না। জঙ্গল থেকে বেরিয়ে মেইন রোডে আসতে কেউ একজন আমার মাথায় বাড়ি মারল। পেছনে তাকাতেই দেখলাম ওদের দলের সর্দার মেরেছে। আমাকে যে লোকটা পালাতে সাহায্য করেছে তাকেও মারতে যাবে, তার আগে আমি ধরে ফেলি। দুজনে মিলে সর্দার মেরে পালিয়ে আসি। এতটুকু বলেই থামল তিয়াস। সবাই মনোযোগ সহকারে সব কথাগুলো শুনল। সবাই বেশ অবাক হলো। রুমা বেগম ছেলেকে জড়িয়ে ধরে কাঁদছে। নিধি আর মিহিও কান্না করছে। জামাল খান তিয়াসকে বললেন, আচ্ছা বাবা, তুমি রুমে যাও, এসব কথা ভুলে যাও। আমি পুলিশকে দিয়ে ওদের খুঁজে বের করার চেষ্টা করছি আব্বাজান। নিধি তিয়াসকে নিয়ে রুমে চলে গেল। তিয়াস শারীরিকভাবে সুস্থ হলেও মানসিকভাবে অনেক অসুস্থ। তিয়াসের শরীর থেকে এখনও ঘাম ঝরছে। নিধি তিয়াসকে রুমে নিয়ে এসি অন করে দিল। তিয়াসের হাতে হাত রেখে বলল,
আমি থাকতে আপনি এখনো ভয় পাচ্ছেন? দেখেন এই রুমটা কত আলোকিত, আপনি ভয় পাবেন না, আমি আছি না। তিয়াস নিধিকে শক্ত করে জড়িয়ে ধরল। আচমকা এমন জড়িয়ে ধরায় নিধি তাল সামলাতে না পেরে একটু পিছিয়ে গেল। তিয়াস নিধিকে জড়িয়ে ধরে বলল, তোমাকে ছেড়ে আমি ভুল করেছি, তোমাকে কষ্ট দিয়ে আমি পাপ করেছি, তোমাকে অপেক্ষা করিয়ে নিজে কষ্টে মরেছি। আমাকে তুমি মাফ করে দাও। আমি তোমাকে হারাতে চাই না, তুমি আমায় ছেড়ে যেও না। তিয়াসের কথা শুনে নিধি পাথরের মতো জমে যায়। সারা শরীর শিরশির অনুভূতি সৃষ্টি হয়। পেটের ভেতরে হাজারো প্রজাপতি উড়ে বেড়ায়। অদ্ভুত এক অনুভূতির জন্ম নেয়। নিধির কাঁধে তিয়াস আলতো করে ঠোঁট ছোঁয়ায়। তিয়াসের পরশ পেয়ে নিধি কেঁপে ওঠে। তিয়াস নিধিকে ছাড়িয়ে সোজা হয়ে দাঁড়ায়। নিধির মুখ তিয়াসের দু হাতের মধ্যে এনে আবেগীয় সুরে বলল, আমাকে মাফ করবে না বলো? নিধি কিছু সময় চুপ থাকে, তারপর একটু মজা নিতে বলে, কিন্তু আমি তো গাইয়া মেয়ে, আমি তো কোনো দিন আপনার স্ট্যাটাসে হতে পারবো না। আমার এই গাইয়া মেয়েকেই চাই, অজপাড়া গায়ের এই নিধি নাম খ্যাত মেয়েটাকে চাই। আমাকে ফিরিয়ে দিও না বউ, মরে যাব কিন্তু। নিধি তিয়াসের ঠোঁটে আঙ্গুল রেখে তিয়াসকে চুপ করিয়ে বলে, খুশ, এমন কথা বলতে হয় না। তাহলে বলো, তুমি আমায় মাফ করেছো? আপনাকে কোনো দিন ভুল বুঝিনি, মাফ করি কিভাবে? তিয়াস নিধির ঠোঁট নিজের দখলে নিয়ে নেয়। তিয়াসের এমন আক্রমণে নিধি তাজ্জব বনে যায়। নিধি তিয়াসের থেকে নিজেকে ছাড়ানোর জন্য ছটপট করতে থাকে। তিয়াস নিধির ছটপট করা দেখে ঠোঁট ছেড়ে দেয়। নিধি হাঁপাতে থাকে। তিয়াসের বুকে কিল মেরে বলে, অসভ্য লোক তো আপনি। ও মা, বউয়ের থেকে নিজের হক নিতে গেলে বুঝি অসভ্য হয়ে যায়? তাহলে তো পৃথিবীর বিবাহিত প্রত্যেকটা পুরুষ অসভ্য। চুপ করুন তো আপনি, কি সব বলছেন? বলছি না, করে দেখাচ্ছি। আপনাকে আর করে দেখাতে হবে না, অসভ্য লোক কোথাকার। অনেক রাত হয়েছে, শুয়ে পড়ুন, আমি রুমে গেলাম। বলেই নিধি চলে যাওয়ার জন্য পা বাড়ায়। তিয়াস পেছন থেকে নিধির হাত ধরে আটকে দেয়। নিধি ভ্রুকুচকে তিয়াসের দিকে তাকায় আর ইশারায় বলে, কি হয়েছে? তিয়াস ভাবলেশহীনভাবে বলল, আমার রুম থাকতে তুমি অন্য রুমে কেন যাবে? বউ আমার, রুমও আমার, তাহলে অন্য রুম কেন ইউজ করবে? নিধি প্রশ্নবোধক চাহনি নিয়ে বলল, আপনার মতলবটা কি বলেন তো? এই কয়দিনে তো আপনি গুনে গুনে কথা বলতেন, আজকে হঠাৎ মুখে খই ফুটেছে, ব্যাপারটা কি? অত কিছু তোমার ভাবতে হবে না, চুপচাপ আমার কাছে শুতে আসো, নইলে কিন্তু এখন আমি জোর করে স্বামীর হক আদায় করব। নিধি ভয় পেয়ে বলে, এই না না, আমি যাচ্ছি, আপনার কাছেই শুতে যাচ্ছি। দুজনে শুয়ে পড়ল। তিয়াস নিধিকে বুকের মধ্যে চেপে ধরে বলল, জানো এই 6 মাসে আমার কি মনে হয়েছে? নিধি ছোট করে উত্তর দিল, কি? তিয়াস একটা বড় নিঃশ্বাস ফেলে বুকের ভেতরে যত কষ্ট ছিল, হাহাকার ছিল, সব যেন এই নিঃশ্বাসে বের করে দিচ্ছে। তিয়াস কিছু সময় চুপ থেকে বলে, আমি প্রত্যেকটা সময় তোমাকে মনে করেছি। আমি ভাবতাম আমি আর কখনো বের হতে পারবো না। ওই অন্ধকার রুমে হয়তো পচে গলে মরে যাব, কেউ টেরও পাবে না। নিজেকে খুব অপরাধী মনে হতো। সব সময় প্রার্থনা করতাম শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে যেন একটিবার তোমার সাথে দেখা করার, তোমার কাছে একটাবার ক্ষমা চাওয়ার সুযোগ যেন আল্লাহ করে দেয়। আমার প্রার্থনা আল্লাহ শুনেছে। যেটুকু চেয়েছিলাম তার থেকেও বেশি দিয়েছে। চেয়েছিলাম ক্ষমা চাইতে, কিন্তু আল্লাহ আমাকে সংসার করার সুযোগ দিয়ে দিল। তিয়াসের কার্নিশ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল নিধির কপালে। নিধি নিজেও ফুপিয়ে কান্না করছে। তিয়াস নিধিকে জিজ্ঞেস করল, বউ, তোমার কি আমার কথা কখনো মনে পড়েনি? নিধি এবার জোরে কান্না করে দিল। কান্নামাখা কণ্ঠে বলল, আমি আপনার কথা সবসময় মনে করেছি। আপনি আমাকে ছেড়ে এক মেয়ে নিয়ে চলে গেছে। চিঠিতে পড়ার পরেও আপনাকে ঘৃণা করতে পারিনি। আমিও যে আপনাকে বড্ড ভালোবাসতাম। আমি কখনো ভাবিনি আপনাকে আমি আবার ফিরে পাবো। অনেক চেষ্টা করেছি, ভোলার পারিনি। আপনি অন্য কারোর হয়ে আছেন জেনেও নিজের অনুভূতিকে থামাতে পারেননি। আপনিও আমাকে মাফ করে দিয়েন। তিয়াস নিধির চোখ মুছে কপালে আলতো করে চুমু এঁকে দিয়ে বলে, অনেক রাত হয়েছে, এখন ঘুমাও। পরের দিন সকালবেলা। আজকে নিধি আর মিহির এক্সাম। নিধির বার্থডের পর থেকে আজই কলেজে যাচ্ছে। নিধিকে রেডি হতে দেখে তিয়াস বলল, কোথায় যাচ্ছ? কলেজ যাচ্ছি। মিহি এখন ছোট বাচ্চা নয় যে ওকে কলেজে পৌঁছে দিতে হবে। তুমি কোথাও যাবে না।
তখন মিহি রুমে ঢুকলো। তিয়াসের কথা শুনে বলে, ভাইয়া, ভাবি আমাকে কলেজে পৌঁছে দিতে যাচ্ছে না, সে নিজে কলেজে যাচ্ছে। তিয়াস ভ্রু কুঁচকে মিহির দিকে তাকিয়ে বলল, কেন? নিধি কেন কলেজ যাচ্ছে? কারণ আজকে ভাবিরও এক্সাম। মিহির কথায় তিয়াস আকাশ থেকে পড়ল। অবাক হয়ে বলল, তোর ভাবি পড়ালেখা শুরু করলো কবে থেকে? এবার নিধি মুখ খুলে বলল, যখন আমার বয়স 5 বছর তবে থেকে, বুঝেছেন? কি তুমি পড়ালেখা করো, তার মানে তুমি শিক্ষিত? সন্দেহ আছে আপনার? তাহলে তুমি আগে কেন বলনি? না বুঝে তোমাকে আমি কত কি না বলেছি। বলার প্রয়োজন মনে করিনি। তিয়াসের মনে মনে খুব খারাপ লাগলো। আগে কতই না বাজে কথা বলেছে নিধিকে, আর সেই নিধি কিনা বিপদে পাশে থেকেছে। তিয়াস গাড়ি নিয়ে মিহি আর নিধিকে কলেজে পৌঁছে দিল। নিধি যাওয়ার আগে তিয়াসের উদ্দেশ্যে বলল, এখন সোজা বাসায় যান, রাস্তায় কাউকে দেখে ভয় পাবেন না। আমি সব সময় আপনার সাথে আছি, বুঝেছেন? তিয়াস মুচকি হাসি দিয়ে বলল। আচ্ছা বউ, আমি একদম ভয় পাবো না। নিধিও মুচকি হাসি দিয়ে চলে গেল। কলেজের ভেতরে ঢুকতেই দেখতে পেল সায়র, নিলয় আর অনি দাঁড়িয়ে আছে। নিধি সায়রকে দেখে দাঁড়িয়ে গেল। এই কয়দিনে তিয়াসকে নিয়ে ব্যস্ত থাকার কারণে সায়রের কথাটা ভুলেই গেছিল। সায়র নিজেই নিধির কাছে আসে। নিধির সামনাসামনি দাঁড়িয়ে জিজ্ঞেস করল, কেমন আছিস নিধি? নিধি আস্তে করে উত্তর দিল, হ্যাঁ ভালো। তুই কেমন আছিস? ভালো আছি। তোকে কিছু কথা বলতে চাই, এদিকটায় আসবি একবার? নিধি সায়রের এমন কথায় চমকে উঠল। সায়র কি বলতে চাই এটা হয়তো নিধি আজ করতে পেরেছে। একটু পরেই এক্সাম। এখন যদি সায়রকে আমি রিজেক্ট করি তাহলে ওর এক্সামের ওপরে প্রভাব ফেলবে। নিধি ইচ্ছে করেই বলল, পরে শুনবো তোর কথা, এখন চল হলে যাই, এক্সাম শুরু হয়ে যাবে। সায়র নিধির ব্যবহার কেমন আজব লাগলো, তবুও কিছু বলল না। নিধির তালে তাল মিলিয়ে হলের উদ্দেশ্যে চলে গেল। সাথে অনি, নিলয় আর মিহিও গেল। দুপুর 2টার দিকে নিধিদের এক্সাম শেষ হলো। সায়র নিধিকে ডাকলো আলাদা কথা বলার জন্য, কিন্তু নিধি বাহানা বানিয়ে চলে গেল। নিধি ভাবল সায়রের থেকে অন্তত এক্সাম শেষ না হওয়ার আগে ওই বিষয় নিয়ে কথা বলবে না। নিধি বাহানা খুঁজতে লাগলো, বাহানা বানিয়ে বলল, আমি পরে শুনবো, ভালো লাগছে না। সায়র। মিহি নিধিকে বলে, ভাবি চলো না শপিংয়ে যাই, আমার কিছু জিনিস কিনতে হবে। মিহির কথায় নিধি বিরক্ত বোধ করে। বিরক্ত নিয়ে বলল, না গো মিহি, আমি যাব না। তুমি অনিকে সাথে করে নিয়ে যাও, আমি বাসায় যাব। কেন কেন? কাহিনী কি ভাবি? মনে হচ্ছে আমার ভাইকে চোখে হারাচ্ছ। মিহির কথায় নিধি বেশ লজ্জা পেল। মিহির হাতে হালকা চাপড় মেরে বলল, উফ মিহি, মজা করো না তো। যাও তুমি, আমি বাসায় গেলাম। নিধি সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। নিধি কলেজ গেট পার হয়ে অবাক হয়ে যায়। তিয়াসকে দেখে তাজ্জব বনে গেল। তিয়াস সকালে যেখানে দাঁড়িয়েছিল এখনও সেখানেই দাঁড়িয়ে আছে। তিয়াস নিধিকে দেখে হাত ইশারা করে ডাকল। নিধি তিয়াসের কাছে গেল। নিধি বলল, কখন এসেছেন? নাকি বাসায় যাননি? বাসায় যাইনি, তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। পাগল নাকি আপনি? সেই সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেছিলে। পাগল ছাগল যা বলার বলো, তাতে আমার কিচ্ছু আসে যায় না। তিয়াস মিহিকে না দেখতে পেয়ে বলল, মিহি কোথায়? ওর কিছু জিনিস কিনবে, তাই শপিং মলে গেছে। ও আচ্ছা, চলো আমরা যাই তাহলে। চলেন। তিয়াস আর নিধি বাসার উদ্দেশ্যে রওনা দিল। কিছু সময় পর নিধি খেয়াল করলো তারা যে রাস্তা দিয়ে যাচ্ছে ওটা বাসার রাস্তা না। নিধি তিয়াসকে জিজ্ঞেস করলো, আমরা কোথায় যাচ্ছি? এটা তো বাসার রাস্তা না, নাকি আপনি রাস্তা ভুলে গেছেন? বলিনি বউ, এটা বাসার রাস্তা না। আমিও জানি আমরা ঘুরতে যাচ্ছি। নিধি বলল, কোথায়? গেলেই দেখতে পারবে। নিধি আর কোনো কথা বলল না। প্রায় 1 ঘন্টা পরে একটা শুনশান রাস্তায় এসে দাঁড়ালো। আশেপাশে তেমন মানুষ নেই। পাশেই নদী। তিয়াস গাড়ি থেকে নামলো। নিধিও নামলো। একটা মনোমুগ্ধকর পরিবেশ, চারিদিকে শুনশান নীরবতা। মাঝে মাঝে নদীর বুকে আসা ঢেউ এসে তীরে বাড়ি খাচ্ছে। হিমশীতল বাতাস এসে তাদের শরীর ছুঁয়ে দিচ্ছে। তিয়াস নদীর কূলে দাঁড়িয়ে 2 হাত মেলে দিল প্রকৃতিকে উপভোগ করার জন্য। পেছন থেকে নিধি গিয়ে জড়িয়ে ধরল আর বলল, হঠাৎ এমন জায়গায় আসলেন যে? তিয়াস নিধির দিকে ফিরল, তারপর বলল, একটা কাজে আসছি। নিধি অবাক হলো, এমন শুনশান জায়গায় কি কাজ থাকতে পারে? নিধি কৌতূহল নিয়ে প্রশ্ন করল, কি কাজ? চলো আমার সাথে।
তিয়াস হাঁটতে লাগলো, নিধিও পিছু পিছু হাঁটতে লাগলো। তিয়াস নদীর পাশে একটা গাছের নিচে এসে দাঁড়ালো। তিয়াস গাছের নিচে মাটি খুঁড়তে লাগলো। তিয়াসের এমন কাজে নিধি ভড়কে গেল। উত্তেজিত হয়ে প্রশ্ন করল। এ কি করছেন আপনি? পাগল হলেন নাকি? তিয়াস কোনো কথা বলল না। সে মাটি খুঁড়তে থাকলো। নিধি চুপচাপ তিয়াসের কাণ্ড দেখতে লাগলো। কিছু সময় মাটি খোঁড়ার পর মাটির নিচ থেকে একটা বাক্স পেল। এটা কি? আর এটাতে কি আছে? তিয়াস বলতে শুরু করলো। আমাকে যে লোকটা ওখান থেকে পালাতে সাহায্য করেছিল, ওই লোকটা আমাকে বলেছে এই বাক্সটা তার ছেলের কাছে পৌঁছে দিতে। নিধি অবাক হয়ে বলে, ওই লোকটা এখন কোথায়? সেই দিতে গেল না কেন? আর আপনাকে কে বলল এটা এখানে আছে? লোকটা এখন জেলে। আর আজকে তোমাদের কলেজ পৌঁছে দিয়ে আমি গেছিলাম জেলে। উনি আমাকে ওই দিন রাতে বলেছিল সে আত্মসমর্পণ করবে, বাজে কাজ আর করবে না। আমাকে বাড়ির সামনে পৌঁছে দিয়ে উনি পুলিশদের কাছে গিয়ে আত্মসমর্পণ করে। আর যাওয়া আগে আমাকে বলে জেলে যেন ওনার সাথে দেখা করি। আজকে যাওয়ার পর উনি আমাকে এখানের ঠিকানা দিয়ে বলে এখানে একটা বাক্স আছে, সেটা তার ছেলেকে যেন দিয়ে দেই। নিধি অবাক হয়ে সব কথাগুলো শুনছিল। তারপর বলল, ছেলেটাকে আপনি চেনেন কিভাবে? উনি বলেছেন এই বাক্সের মধ্যে তার ছেলের ছবি আছে। তার আশ্চর্য ব্যাপার হচ্ছে ছেলেটা তোমাদের কলেজেই পড়ে। নিধি বেশ অবাক হয়। মনে মনে ভাবে কে হতে পারে। ও, তাহলে তো খুঁজে বের করতে সহজ হবে। আচ্ছা, বক্সটা খুলেন তো দেখি, ছবি দেখে আমি চিনতে পারি কিনা। তিয়াস নিধির কথায় বাক্সটা খুলল। ভেতরে যা যা আছে সব বের করলো। একটা জমির কাগজ, কিছু গয়না, ছেলেটার ছবি আর একটা চিঠি। নিধি ছবিটা হাতে নিয়ে আঁতকে উঠল। নিধির এমন আঁতকে উঠা দেখে তিয়াস ঘাবড়ে গেল আর বলল, কি হয়েছে নিধি, তুমি চিনো একে? খুব ভালো করে চিনি, ও আমার বন্ধু সায়র। তিয়াস অনেকটা অবাক হলো। শেষমেশ লোকটার ছেলে নিধির বন্ধু হবে এটা ধারণার বাহিরে ছিল। তিয়াস বলল, তাহলে চলো ওকে এগুলো পৌঁছে দিয়ে আসি, তারপর বাসায় যাব। নিধি তিয়াসকে আটকে দিয়ে বলল, না, এখন না। তাহলে কখন? তিয়াসকে নিধি সব খুলে বলল, সায়রের নূপুর আর চিঠি দেওয়ার কথা। নিধির কথা শুনে তিয়াস তাজ্জব বনে গেল। অবাকের উপরে অবাক হচ্ছে। তিয়াস অদ্ভুতভাবে বলল, নিধি, কি অদ্ভুত বিষয় তাই না? আমাকে একটা লোক বাঁচালো, তার ছেলে তোমার বন্ধু হলো, সেই বন্ধু আবার তোমাকে ভালোবাসলো, আর তুমি আমার বউ। কি গোলমেলে ব্যাপার তাই না? আসলেই অদ্ভুত। কেটে গেছে আরও 1 মাস। এই 1 মাসে বদলে গেছে অনেক কিছু। তিয়াস মানসিকভাবে এখন পুরোপুরি সুস্থ। এখন সে অফিসে যায়। নিধি আর তিয়াস দুজনের মধ্যে এখন আর 5টা স্বামী স্ত্রীর মতো থাকে। নিধি এই 1 মাসে একবারের জন্য সায়রের সাথে কথা বলেনি। সায়রও আর কথা বলার চেষ্টা করেনি। আজকে নিধির এক্সাম শেষ। তুবার হাজব্যান্ড আর তাদের গ্যাংকেও পুলিশ গ্রেফতার করেছে। জামাল খান তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। আজকে তিয়াস আর নিধি প্ল্যান করেছে সায়রের সাথে দেখা করে ওকে সব বলবে। ভাবনা অনুযায়ী নিধি সায়রকে কল করে বলল একটা রেস্টুরেন্টে আসার কথা। সায়র প্রথমে অবাক হলেও সায়র নিধির কথা মতো একটা রেস্টুরেন্টে গেল। আর যাই হোক, সব ভুল বোঝাবুঝি মেটানো দরকার। একটু পরে নিধি আর তিয়াসও গেল। সায়র নিধির সাথে তিয়াসকে দেখে একটু অবাক হলো, তবুও নিজেকে স্বাভাবিক রাখলো। আসসালামু আলাইকুম। তিয়াস ভাই কেমন আছেন? সায়রের কথায় নিধি আর তিয়াস অবাক হলো। একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করলো। নিধি অবাক স্বরে বলল, সায়র, তুই ওনাকে চিনিস? চিনব না কেন, এক বান্ধবীর ভাই। আরেক বান্ধবীর হাজবেন্ড, না চিনে উপায় আছে? মিহির কাছ থেকে সব শুনেছি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। নিধি কথার মাঝে সেই নূপুর আর চিঠিটা সায়রের সামনে রাখল। সায়র চিঠি আর নূপুর দেখে লজ্জা পেল। তারপর বলল, আসলে কি করে যে বলি, এগুলো তোর জন্য না নিধি, মিস্টেক হয়েছে। মিস্টেক হয়েছে মানে? কথা ঘোরাস না সায়র। সায়র আমতা আমতা করে বলে, আরে কথা ঘোরাচ্ছি না, আসলে এগুলো মিহির জন্য ছিল। আমি ওকেই ভালোবাসি। তোদের দুজনের জন্য আমি গিফট কিনেছিলাম।
তোর জন্য ঘড়ি আর মিহির জন্য নূপুর, কিন্তু র্যাপিং পেপার এক হওয়ার কারণে কোনটা কার আমি বুঝতে পারিনি। তাহলে তুই যে বলেছিলি আলাদা করে দেখতে। সায়র এবার মাথা নিচু করে নেয়, অপরাধী কণ্ঠে বলে, আলাদা করে দেখতে বলছিলাম কারণ আমার দেওয়া ঘড়িটা অতটা দামি ছিল না, তাই লজ্জায় কারো সামনে দেখতে না করেছিলাম। এত এত বড় লোক মানুষ সবাই এত দামি গিফট এর মধ্যে নিজেকে খুব ছোট লাগছিল, তাই। গিফট দামি হোক বা কম দামি, গিফট সবসময় মূল্যবান হয়, টাকায় কখনো মাপা যায় না। সায়র মাথা নিচু করে রাখল। তখনই মিহি আসলো। মিহিকে দেখে তিয়াস আর নিধি অনেক অবাক হলো। তিয়াস মিহিকে দেখে বলল, তুই এখানে কেন মিহি? মিহি নিজেও তার ভাই ভাবিকে দেখে অবাক হলো। মিহি আমতা আমতা শুরু করলো, কিছু বলতে পারল না। মিহির আমতা আমতা দেখে সায়র বলল, আসলে ভাইয়া, ওকে আমি ডেকেছি দেখা করার জন্য, আমরা একে অপরকে ভালোবাসি। সায়রের এমন কথায় মিহি চমকে উঠল। ভাইয়ার সামনে ভালোবাসার কথা বলছে। ভাইয়া তো জীবনেও মানবে না, উল্টো এখানে সিন ক্রিয়েট করবে। মিহির ভাবতেই গলা শুকিয়ে গেল, ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিল। মিহির ভাবনাকে ভুল প্রমাণ করে তিয়াস বলল, খুব ভালো কথা, আমার বোন ভালো মানুষকে চয়েস করেছে, ওর চয়েস কখনো ভুল হতে পারে না। তিয়াসের কথায় ওরা চমকে উঠল। সবাই ভেবেছিল তিয়াস হয়তো সিন ক্রিয়েট করবে, কিন্তু না, উল্টো আরও খুশি হলো। সবার অবাক হওয়া দেখে তিয়াস বলল, এত অবাক হওয়ার কিছুই নেই, আমি সায়রের ব্যাপারে অনেক খোঁজখবর নিয়েছি এই 1 মাসে, ওকে আমার খুব পছন্দ হয়েছে। সায়র অবাক হয়ে প্রশ্ন করে, আমার খোঁজ খবর নিয়েছেন মানে? তিয়াস এবার সেই বাক্সটা বের করলো। সায়রের উদ্দেশ্য তিয়াসকে বলল, তোমার বাবা কোথায় সায়র? বাবার কথা শুনতেই সায়র চমকে উঠল। চোখের কোণে পানি জমল, তবে সেটা সবার অগোচরে আড়াল করে নিল। জানি না, উনি হঠাৎ হঠাৎ কোথাও উধাও হয়ে যায়, গত 2 মাস যাবৎ কোনো খবর নেই। আপনি হঠাৎ আমার বাবার কথা কেন জিজ্ঞেস করছেন? আমি ছেলে হয়ে বুঝতে পারিনি বাবা, আমিও ছেলে হয়ে ব্যর্থ। তিয়াস সায়রকে সান্ত্বনা দিয়ে বলল, সায়র, তুমি এভাবে ভেঙে পড়ো না, আমি যতটা সম্ভব আমার সাধ্যমতো চেষ্টা করব আঙ্কেলকে ছাড়ানোর। উনি মাত্র 1 বছরই এই খারাপ কাজে যুক্ত হয়েছেন, ওনার শাস্তি কম হবে, তুমি চিন্তা করো না। সায়র কোনো কথা বলল না, অঝরে কাঁদতে থাকলো। তার চোখের পানি আজ বাঁধ মানছে না। নিধি তিয়াসকে বলল, আমাদের যাওয়া উচিত, সায়রকে নিজেকে সামলানোর জন্য একা থাকতে দাও। মিহির দিকে তাকিয়ে বলল, মিহি, তুমি সায়রের কাছে থাকো। মিহি সাই জানালো। তিয়াস আর নিধি ওদেরকে একা রেখে চলে গেল। কিছুদিন পর সায়রের বাবা জেল থেকে ছাড়া পেয়েছেন। ছাড়াতে যদিও অনেক ঝামেলা পোহাতে হয়েছে তিয়াসকে। তুবা আর তার হাজব্যান্ডের গ্যাং সহ সবাইকে কঠিন শাস্তি দেওয়া হয়েছে। নিধি বিকালবেলা মিনুকে কোলে নিয়ে বসেছিল বেলকুনিতে। পাশে মিহি বসে, তারা গল্প করছে। হঠাৎ করেই নিধি গা গুলিয়ে ওঠে। নিধি ছুটে ওয়াশরুমে যায়। মিহি বুঝে উঠতে পারে না নিধির এমন আচরণে। মিহিও নিধির পেছন পেছন এসে বলে, কি হয়েছে তোমার? বুঝতে পারছি না মিহি, হঠাৎ করেই বমি আসলো, মনে হয় গ্যাস্ট্রিকের প্রবলেম। ও আচ্ছা, দাঁড়াও, আমি ভাইয়াকে কল করে আসি, হসপিটালে যেতে হবে তো। আরে না না, তোমার ভাইকে কল দিও না, টেনশন করবে, এটা এমনিই ঠিক হয়ে যাবে। তুমি বমি করছে এটা যদি ভাইয়াকে না বলি, তাহলে বাড়ি এসে আমাদের কাউকে ছেড়ে কথা বলবে না তোমার জামাই। তাই চুপ থাকো, আমি কল করে আসছি। নিধি আর কোনো কথা বলল না। ভাই বোন দুজনেই ঘাড়তেরা, যা বলবে তা করে ছাড়বে। আধ ঘন্টা পর তিয়াস হুড়মুড় করে বাড়িতে প্রবেশ করে। ছুটে আসে নিধির কাছে। নিধির কাছে এসে উত্তেজিত কণ্ঠে বলল, কি হয়েছে বউ? শরীর খারাপ লাগছে? দেখি কোথায় খারাপ লাগছে, ডক্টর ডাকবো? আরে আপনি এই সময় বাসায় এত উত্তেজিত হবেন না, জাস্ট একবার বমি হয়েছে, মনে হয় গ্যাস্ট্রিকের প্রবলেম। ওঠো, আমার সাথে এখনই হসপিটালে যাবে। পাগল হয়েছেন? সামান্য এইটুকুর কারণে হসপিটালে যাব? এটা তোমার কাছে সামান্য বিষয়, আমার জন্য না। নিধি তিয়াসের কথার পিঠে আর কিছু বলতে পারল না। তার আগেই মাথাটা কেমন ঘুরে উঠল। নিধি মাথা ঘুরে তিয়াসের বুকের উপরে ঢলে পড়ল। নিধি পড়ে যাওয়ায় তিয়াস ঘাবড়ে গেল। নিধিকে বিছানায় শুইয়ে দিয়ে রুমা বেগম আর মিহিকে ডাকল। তারপর ডক্টরকে কল করল। কিছু সময় পর ডক্টর এসে নিধিকে চেক আপ করে বলল, কংগ্রাচুলেশন মিস্টার খান, আপনার ওয়াইফ মা হতে চলেছে। কথাটা কানে যেতেই
সবাই খুশিতে আত্মহারা হয়ে যায়। তিয়াস স্তম্ভ হয়ে দাঁড়িয়ে রইল, খুশিতে পাথরের মতো জমে গেছেন। ডক্টর কিছু ওষুধ লিখে দিয়ে চলে যান। রুমা বেগম নিধির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, নিধিমা, এখন কেমন লাগছে? শরীর ভালো লাগছে? জি মা, আমি ভালো আছি। রুমা বেগম নিধিকে রেস্ট নিতে বলে কিচেনে চলে গেলেন নিধির জন্য ফল আনতে। রুমা বেগমের সাথে মিহিও চলে গেল। তিয়াস নিধির পাশে এসে বসে, নিধির পেটে হাত রেখে বলে, এখানে আমাদের অস্তিত্ব আছে বউ। খুশিতে তিয়াসের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। নিধি তিয়াসের পানি মুছে দিয়ে বলল, এটা খুশির সংবাদ, কাঁদছেন কেন? তিয়াস নিধিকে জড়িয়ে ধরে বলল, এটা খুশির কান্না বউ। তুমি আমার জীবনের বেস্ট গিফটটা দিয়েছো। আমি কতটা খুশি হয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো। তোমাকে ধন্যবাদ বউ, আমার জীবনে আসার জন্য, আমাকে পরিপূর্ণ করার জন্য। তোমাকে হাজারবার ধন্যবাদ। নিধি মুচকি হাসি দিয়ে বলল, আপনাকেও ধন্যবাদ অজপাড়া গায়ে খ্যাত মেয়েকে মেনে নেওয়ার জন্য, তাকে ভালোবেসে আগলে রাখার জন্য। আমি যেমন আপনার জীবন পরিপূর্ণ করেছি, ঠিক তেমনি আপনিও আমার জীবন পরিপূর্ণ করেছেন, তাই আপনাকেও লক্ষ গুণ ধন্যবাদ। ভালোবাসা সুন্দর, ভালোবাসা দেখতেও সুন্দর, ভালোবাসাতেও সুন্দর, কারো ভালোবাসা হওয়াও সুন্দর। অবশেষে একটা কথা, ভালোবাসা সুন্দর।